স্ট্যান্ডটা কোথায় ফোন? স্ট্যান্ডটা আমার কাছে। ও আচ্ছা। তা তোমাকে আমি দেখান, তোমার না, না। দিকে একটু দেখতে তো। তুমি না, তোমার তো 2 পেজ দেখা লাগবে তো, তুমি না, আমার লাগবে একটাই। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমরা জানো যে আমাদের ভূগোল প্রথম পত্র পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো প্রথম পত্র থেকে তোমরা অনেকেই জানিয়েছো বা অনেকেই খুশি যে ভাইয়া সিকিউ অনেকগুলো কমন আসছে, এমসিকিউ কমন আসছে, পরীক্ষা ভালো হয়েছে। তো পরীক্ষা ভালো হইলে আসলে তোমাদের পরীক্ষা ভালো হইলে আলটিমেটলি ভালো আমার লাগে, তোমাদেরও লাগে। তো এটা হচ্ছে সেকেন্ড পেপার, আজকে আমরা যেটা পড়বো। আমি আশা করছি প্রথম পত্রের মতো এটা থেকেও তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা। তো তোমরা সবাই দ্রুত জয়েন করে ফেলো। আশা করছি প্রথম পত্রের মতো এই পরীক্ষাটাও তোমাদের অনেক ভালো হবে। তো তোমরা একটু জানাও যে প্রথম পত্র থেকে কি আসলে কেমন কি কমেন্ট পাইছো, অনেকে মেসেজ দিয়েছো। তো জানাও দেখি পরীক্ষা কেমন হয়েছে, কেমন কি হয়েছে বলো। আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো প্রথম পত্র পরীক্ষাটা কেমন হয়েছে একটু জানাও সবাই দেখি। ভাইয়া ফার্স্ট পার্ট থেকে সব কমন পাইছি, আরে সেরা। ধন্যবাদ ভাই, আজকে এক্সামে দেওয়া সাজেশন থেকে কমন পড়ছে। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে রিটেন কমন পাইছি, বাট এমসিকিউ তো অনেক কষ্ট হয়ে গেছে। ফার্স্ট পেপার অনেক হেল্পফুল ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিটেন অনেক কমন পাইছে, এমসিকিউ একটু কষ্ট হয়ে গেছে। আসলে এমসিকিউ ব্যাপারটা কি, এমসিকিউ তো তুমি প্রেডিক্ট করতে পারবে না সবসময়, ঠিক আছে? তো আমি আশা করছি গতদিন আমি যে তোমাদেরকে ওই এমসিকিউ এর সাথে যেগুলো বলেছিলাম যে ভাই এই জিনিসগুলো একটু দেখে যাও, হ্যাঁ, রিলেট করে পড়ে যাও। তো রিলেট করে যদি পড়ে যাও তাহলে তোমার সব এমসিকিউ কমন আসবে আশা করা যায়। সিকিউ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আপনার টপিকগুলো সুন্দর ছিল, থ্যাংক ইউ। কমন স্যার, এমসিকিউ ভালো হয়নি, সিকিউ ভালো হয়েছে, এমসিকিউ একটু খারাপ হয়েছে। অনেক ভালো এক্সাম হয়েছে ভাই, আপনার জন্য অনেক দোয়া রইলো। আপনার কাছে থেকে সবগুলো কমন হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো মোটামুটি বেশিরভাগেরই সবগুলো প্রশ্ন সিকিউ কমন পাইছো, এমসিকিউ অনেকে কমন পাইছো। তো যাই হোক, তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, এর জন্য অনেক অনেক শুভকামনা। তো প্রথম পরীক্ষাটা ভালো হয়েছে, প্রথমটায় নাম্বার বেশি থাকা মানে কিন্তু একটু অ্যাডভান্টেজ, একটু বেশি অ্যাডভান্টেজ, তাই না? তো আজকেও সেকেন্ড পেপারটা যদি তোমরা ভালো মতো দিতে পারো তাহলে ভালো। যাদের প্রথম পত্র খারাপ হয়েছে তাদের মেইন টার্গেট থাকবে আমি যেন সেকেন্ড পেপারে ভালো করে আলটিমেটলি দুইটা মিলে যেন এই প্লাসটা পাই। তো ঠিক আছে, তো চলো মোটামুটি সকলকে নিয়ে আমরা শুরু করে দেই সেকেন্ড পেপারের ক্লাস। আচ্ছা, তো চলো শুরু করি। তো প্রথমে আছে আমাদের মানব ভূগোল। হ্যাঁ, তো মানব ভূগোল জিনিসটা কি? মানব ভূগোল হচ্ছে মানে আমাদের মেনলি ব্যাপারটা হচ্ছে প্রথম পত্রে আমরা আলোচনা করি প্রাকৃতিক ভূগোল নিয়ে, যে পৃথিবীর কোথায় প্রাকৃতিকভাবে কোন জিনিসগুলো আছে এসব নিয়ে আলোচনা করি। বাট মানব ভূগোল জিনিসটা হচ্ছে মানুষ প্রকৃতিকে কিভাবে ব্যবহার করে বা মানব সমাজের মধ্যে কি জিনিসগুলো চলতেছে। যেমন দেখো এখানে সিকিউ আসতে পারে কি নিয়ে? মানব ভূগোলের প্রয়োজনীয়তা নিয়ে। মানব ভূগোলের প্রয়োজনীয়তা কি? অর্থনৈতিক সম্পর্কে জ্ঞান লাভ, অর্থনীতি সম্পর্কে জ্ঞান লাভ, সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ, মানুষ এখান থেকে আরেক জায়গায় অভিগমন করে কেন, এই জিনিসগুলো সম্পর্কে জ্ঞান লাভ। তো এইটা নিয়ে সিকিউ ফর্ম হইতে পারে। তুমি এটা বই থেকে ঠিকমতো মোটামুটি দেখবা, দেখলে মোটামুটি পেরে যাবা, তাহলে সমস্যা নেই। মানব ভূগোলের শাখা সমূহ, মানব ভূগোলের কি কি শাখা আছে? রাজনৈতিক, রাজনৈতিক সরি অর্থনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি যে সকল শাখাসমূহ আছে, এই সকল শাখাসমূহ নিয়ে মোটামুটি পড়বো, প্রশ্ন চলে আসবে। আর মেইনলি যে ব্যাপারটা হচ্ছে তোমাকে এই টপিকটা নিয়ে সিকিউ দিবে, ঠিক আছে? তো তোমাকে হয়তো বা বাংলাদেশের একটা মানচিত্র দিবে, দিয়ে বলবে নিচের একটি দেশের মানচিত্র দেওয়া হলো, উক্ত দেশের প্রশাসনিক অঞ্চল নিয়ে আলোচনা করো।
বাংলাদেশ নিয়ে আলোচনা করতে বলবে। তারপরে দেখা গেল তোমাকে একটা দেশের বর্ণনা দিল যে বঙ্গোপসাগরের ধারে একটি দেশ আছে, এই দেশটা নিয়ে অমুক জিনিস আলোচনা করো, ঠিক আছে? তো এই বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল যদি তুমি পড়ো তাইলে মোটামুটি সিকিউ আমাদের কমন থাকবে, এর বাইরে থেকে কিছু থাকবে না। আচ্ছা, চলো এই অধ্যায় থেকে কি কি এমসিকিউ আসতে পারে আমরা দেখি। প্রথমে বলছে মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি। আচ্ছা, মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি বলো তো দেখি। এই যে জলবায়ু, ভূমিরূপ, হিমবাহ, এই সবই হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। তো মানব কি ভূগোল, অবস্থা? হ্যাঁ, আমি একটু ইন্টারেক্ট করি। আমাদের যারা প্রপাইন যারা আছে, যে মোরসালিন, তারপর বলছে কোপাই দিছি, এই আজকে যদি উল্টাপাল্টা কমেন্ট না আসে, হ্যাঁ একদম একেবারে ব্লক করে দেবো, কিন্তু বলে দিলাম। হ্যাঁ, সেদিন অনেককে দেখছি আমরা উল্টাপাল্টা কমেন্ট করতে। তোমরা যারা উল্টাপাল্টা কমেন্ট করবা তারা ওরকম যে গোল্লা খাবা, গোল্লা, হ্যাঁ, যে পৃথিবী এমন গোল্লা, হ্যাঁ ওরকম একটা গোল্লা খাবা। হ্যাঁ, একটু সিরিয়াস হও। এইচএসসিতে সিরিয়াস না হও তাহলে কখন সিরিয়াস হবা? হ্যাঁ, আজকে পরীক্ষা দিয়ে আসছো, অনেকেই বলতেছো খারাপ হয়েছে বা ভালো হয়েছে। খারাপ কেন হয়েছে? তুমি 2 বছরের কিছুই পড়ো না। আমরা কি এখন একটা ক্লাসে তোমাকে এই 2 বছরের পড়া কিভাবে বুঝাই দিব? তারপর আমরা যেভাবে তোমাদেরকে অভিজিৎ ভাই বুঝাই দিচ্ছে, হ্যাঁ, হ্যাটস অফ। হ্যাঁ, সো যারা এখনো পড়াশোনার মধ্যে নাই, পড়াশোনার মধ্যে আসো। হ্যাঁ, এইচএসসিতে খারাপ করবা, সেটা অ্যাডমিশনে গিয়ে তোমরা সাফার করবা। তখন যদি বলো যে আমি কোথাও চান্স পাই নাই, কি হবে আমার, এই কথাটা আমরা অহরহ শুনি, অহরহ শুনি। আমি কিন্তু ক্লাসের মধ্যে থেকে ঢুকলাম, কারণ আমি যেহেতু আসে দেখে বলতেছি। সো ফিলিপ, একটু পড়াশোনা করো ভালো মতন। তোমরা ফার্স্ট পার্টে অনেক কমন পাইছো আজকেও, ইনশাল্লাহ। আগামী পরশুদিন পরীক্ষা নাকি? মনে হয় পরশুদিন পরীক্ষার জন্য আমি আজকে ক্লাস দিচ্ছি, কারণ আগামী দিন তোমরা একটা গ্যাপ রাখছি, তোমরা নিজেরা পড়বা। আমি চেষ্টা করছি তোমাদেরকে আগের দিন ক্লাস না রাখার জন্য, কিন্তু আমার ক্লাস মানে পরিণতি ক্লাস আমাকে রাখতে হচ্ছে, কারণ পরপর পড়ে ক্লাসটা মানে পরীক্ষা পড়ে গেছে, তোমাদের একটা গ্যাপ আছে এখানে। হ্যাঁ, এই জন্য আমি আজকে রাখছি। তোমাদের অনেকে বলতে পারো যে আজকে পরীক্ষা দিয়ে আসলাম, আজকে কেন ক্লাস? কারণ দেখো, আগামী দিন তুমি নিজে পড়বা। আজকে তোমাকে পড়ায় দেওয়া হবে, তুমি আগামী দিন নিজে পড়বা। ওকে, তাহলে তোমরা ক্লাসটা করো। আচ্ছা ঠিক আছে, তো চলো দেখি আমরা মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি। খনিজ। ঠিক আছে, যে খনিজ সম্পদ আছে, খনিজ সম্পদ মানুষ কিভাবে আহরণ করতেছে, এটার বন্টন কি বা এটার অর্থনৈতিক কি কি কাজে লাগতেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা মানব ভূগোল থেকে জানতে পারি। আচ্ছা ঠিক আছে, নিম্নের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি? আয়তনে ক্ষুদ্রতম এগুলোর মধ্যে আছে কোনটা? ইউরোপ। ঠিক আছে, দিনাজপুর বোর্ডে উদ্দীপক নেই, সব চিত্র। মেইনলি জিওগ্রাফির প্রথম পত্র থেকে চিত্র দিয়েই আসে। আমি তোমাদেরকে গতদিন দেখিয়েছিলাম, সব চিত্র দিয়েই দেখিয়েছিলাম। আচ্ছা, তো এখন কোনো বাজে কথা নয়, সবাই ক্লাসে মনোযোগ দাও। আশা করছি প্রথম পত্রের মতো এই পত্রের পরীক্ষাও তোমাদের ভালো হবে। চলো দেখি এরপরে কি আছে আমাদের। ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা আলোচনা করে তার নাম কি? দেখো, ভাষা, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হচ্ছে কে? সাংস্কৃতিক ভূগোল। কেননা নগর ভূগোল আলোচনা করা হচ্ছে নগরায়ন নিয়ে, জনসংখ্যা ভূগোল আলোচনা করা হচ্ছে জনসংখ্যা নিয়ে, গ্রামীণ ভূগোল আলোচনা করা হচ্ছে গ্রামীণের যে সকল ব্যাপার স্যাপার আছে, গ্রামের যে সকল পলিটিক্স বা যে সকল অভিগমন সম্বন্ধীয় ব্যাপার স্যাপার আছে, এগুলো নিয়ে। তো সুতরাং এখানে অ্যান্সার হবে কোনটা? সাংস্কৃতিক ভূগোল। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি কেউ কি জানো? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। ঠিক আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করে সিকিউ আজকে সব কমন পাইছে, বাকি এমসিকিউটা অনেক খারাপ হয়েছে। আরে এমসিকিউ তো আসলে আমি তোমাদের আজকেও বলি, এইখানে যে ধরো 80, 90, 95টা এমসিকিউ দেখানো হবে, তোমরা কিন্তু জাস্ট এইগুলা মুখস্থ করেই হলে চলে যাইও না। ঠিক আছে, এগুলা মুখস্থ করে গেলে কিন্তু বড় সড়ো একটা ধরা খাবা। তো আমি তোমাদেরকে বলে দিব ভাইয়া এইখান থেকে এই জিনিসটা পড়ো, বা আমি আজকে লিখেও দিব যে ভাইয়া এখান থেকে এই জিনিসটা পড়ো, তাইলে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। কালকে একটা দিন আছে, আমার কথাটা শোনো, কথা শুনে জাস্ট ওই জিনিসগুলো একটা হাইলাইট করে পড়ো, তাহলে মোটামুটি বাইরে থেকে কোনো এমসিকিউ আসবে না। ঠিক আছে। আচ্ছা, ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল বলো? ব্রাজিল উপনিবেশ ছিল হচ্ছে পর্তুগালের। এটা কি তোমরা কেউ জানতা? ব্রাজিল উপনিবেশ ছিল হচ্ছে পর্তুগালের।
ঠিক আছে। আচ্ছা, আরো কিছু কিছু উপনিবেশ যেগুলো ছিল, যেগুলো আসার মতো, যেমন ভারত উপনিবেশ ছিল কাদের? ব্রিটেনের। ব্রিটেনের, তার মানে ভারত উপনিবেশ ছিল কাদের? ব্রিটেনের। ঠিক আছে। আর আসতে পারে তোমার হচ্ছে কানাডা ছিল কাদের? কানাডা ছিল ফ্রান্সের উপনিবেশ। এবং ইন্দোনেশিয়া কাদের ছিল? ইন্দোনেশিয়া ছিল হচ্ছে স্পেনের। স্পেনের। তো দেখো, আমরা এই যে একটা এমসিকিউ পড়লাম, ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগালের। এর সাথে এই যে রিলেট করে যে দুইটা তিনটা তথ্য আছে, যে ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ, কানাডা ছিল ফ্রান্সের উপনিবেশ, ইন্দোনেশিয়া ছিল স্পেনের উপনিবেশ। তো এই যে যে দুইটা তিনটা জিনিস, বা যে কোনো একটা আমরা যে উপনিবেশ পড়তেছি, উপনিবেশ পড়ার সময় যে এই যে কি জিনিসগুলো আছে একটু যদি আমরা রিলেট করে পড়ি, তাহলে কিন্তু এমসিকিউ এই টপিক সম্পর্কে যদি এমসিকিউ দেয়, তাহলে তুমি অবশ্যই পারবা। ঠিক আছে। আচ্ছা, চলো দেখি, বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের কোন কোন দেশ? বাংলাদেশের উত্তরে অবস্থিত কোনটা? এই যে কখন বলবে উত্তরে কোনটা, দক্ষিণে কোনটা, এই জিনিসগুলো একটু মাথায় রাখা লাগবে। ঠিক আছে। বাংলাদেশের উত্তরে অবস্থিত কোনটা? ভারতের মেঘালয় ও আসাম। ঠিক আছে। আচ্ছা, সমুদ্র বেষ্টিত দেশ কোনটি? সমুদ্র বেষ্টিত দেশ, বেষ্টিত কথার অর্থ হচ্ছে যে দেশের চারদিক দিয়ে সমুদ্র ঘিরে রাখবে। তো তোমরা জানো জাপান, জাপান একটি সমুদ্র বেষ্টিত দেশ, কেননা জাপানের চারদিক দিয়েই সমুদ্র আছে। আচ্ছা, আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, মানে যে পৃথিবীতে আমাদের 7টি মহাদেশ আছে, এই 7টি মহাদেশের মধ্যে ক্ষুদ্রতম কোনটা? অস্ট্রেলিয়া। ঠিক আছে। তো এই যে যে মহাদেশ নিয়ে আমরা পড়তেছি, তোমাকে বলবে যে আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ক্ষুদ্রতম তুমি জানলা, তোমাকে তো এখান থেকে আয়তনে বৃহত্তর মহাদেশ কোনটি বা বৃহত্তম মহাদেশ কোনটিটাও প্রশ্ন করতে পারে। সুতরাং এই জিনিসগুলো জেনে রাখা লাগবে। বৃহত্তম হচ্ছে কোনটা? এশিয়া। ঠিক আছে। 7-এ। আচ্ছা, ঠিক আছে। দেখো, অর্থনৈতিক দেশ থেকে উন্নত একটি দেশ যার পূর্বে আটলান্টিক ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর। দেখো, অর্থনৈতিক দিক থেকে উন্নত, অর্থনৈতিক দিক থেকে উন্নত কোন দেশ? যার পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর। তো পূর্বে আটলান্টিক এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর যে দেশটির আছে এবং অর্থনৈতিকভাবে উন্নত, এটা হচ্ছে আমার কি? যুক্তরাষ্ট্র। ঠিক আছে। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশের নিয়ন্ত্রণ, এটা একদম মুখস্থ একটা এমসিকিউ। প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি? এটা হচ্ছে নিমিত্তবাদ। নিমিত্তবাদ, এইটা থেকে প্রশ্ন আসতে পারে, একদম সরাসরি এমসিকিউ, এটার বাইরে থেকে কিছু আসবে না। যদি আসে তাহলে এটাই দিবে, যে প্রাকৃতিক পরিবেশে নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি? এটা হচ্ছে আমার কি? নিমিত্তবাদ। ঠিক আছে। আচ্ছা, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা। দেখো, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা প্রভৃতি নিয়ে ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? নগর ভূগোল না, বসতি ভূগোল না, রাজনৈতিক ভূগোল না, সাংস্কৃতিক ভূগোল। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাণিজ্য সম্পর্কে আলোচনা করা হয় মানব ভূগোলের কোন শাখায়? দেখো, বাণিজ্য, বাণিজ্য, বাণিজ্য মানে কি? বাণিজ্য কথাটার সাথে টাকা পয়সার একটা সম্পর্ক আছে না? যে বাণিজ্য ভূগোল সম্পর্কে তাহলে কোন শাখায় আলোচনা করা হবে? অর্থনৈতিক শাখা। ইজি। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? আচ্ছা, সর্বদক্ষিণে কোন মহাদেশ আমরা একটু দেখি তো। এটা কি উত্তর, দক্ষিণ? তো সর্বদক্ষিণে মানে এইখানে সর্বদক্ষিণে মহাদেশ, তার মানে বুঝতেই পারতেছো এটা মেরু অঞ্চলে। তো মেরু অঞ্চলে তার মানে যে মহাদেশই থাক, তার একটা কমন ফিচার থাকবে, সেটা হচ্ছে কি? ঠান্ডা বা শীতল। ঠিক আছে। তো সর্বদক্ষিণে যেটা অবস্থিত, এটা হচ্ছে নাম কি? অ্যান্টার্কটিকা। কোনটা? অ্যান্টার্কটিকা। তো সর্বদক্ষিণে অবস্থিত কোনটা? অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা। ঠিক আছে। সুতরাং এটা কি? শীতলতম মহাদেশ। ঠিক আছে। আচ্ছা, দেখো, প্রথম অধ্যায় থেকে মোটামুটি এই জিনিসগুলো নিয়েই প্রশ্ন আসবে। ঠিক আছে। তো যে যে জিনিসগুলো পড়লাম, ওই জিনিসগুলো একটু তুমি দেখে যাইও, সাংস্কৃতিক ভূগোলের উপাদান কোনটি কোনটি, বা প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি কোনটি, বা মানব ভূগোলের উপাদান কি কি, রাজনৈতিক ভূগোলের মধ্যে কি কি ইনভলভ হইতে পারে, অর্থনৈতিক ভূগোলের মধ্যে কি কি ইনভলভ হইতে পারে, জিনিসগুলো একটু জাস্ট ধারণা নিয়ে যাও, তাইলে সব প্রশ্নের অ্যান্সার করতে পারবা।
আচ্ছা, দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে আমার কি জনসংখ্যা। এই জনসংখ্যা থেকে সিকিউ আসার মতো মানে মেইন হট টপিক যেটা আছে সেটা হচ্ছে অভিগমন। ঠিক আছে, অভিগমন। অভিগমন জিনিসটাকে আমি তোমার বোঝাই। তাহলে তোমাকে এমন উদ্দীপক দিবে যে ধরো সোহেল নামে একটা ছেলের কথা আমরা চিন্তা করি। সোহেল বাংলাদেশে থাকে, বাংলাদেশে থাকতে তার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ হয়, সে মধ্যপ্রাচ্যের বা হচ্ছে কি আমার অস্ট্রেলিয়া বা যুক্তরাষ্ট্রে চলে গেল। ঠিক আছে, তো তোমাকে গ নম্বরে প্রশ্ন দিয়ে বলবে সোহেল যে চলে গেল এর কারণ কি। ঠিক আছে, বা সোহেল যে অভিগমনটা করলো এটার কোন ধরনের অভিগমন বা এর পিছনে কি কি কারণ রয়েছে বা এর ফলাফল হিসেবে কি হইতে পারে। ঠিক আছে, আচ্ছা অভিগমন ব্যাপারটা হচ্ছে দুই ক্ষেত্রে হয়। আচ্ছা দেখো আমরা দেখি কি অভিগমন। অভিগমন, ঠিক আছে, অভিগমন জিনিসটা দুইভাবে, একটা হচ্ছে কি আমার ঐচ্ছিক, ঐচ্ছিক, আরেকটা হচ্ছে কি আমার অনৈচ্ছিক। এবার ঐচ্ছিক অনৈচ্ছিক কি দেখো, ঐচ্ছিক অভিগমন মানে হচ্ছে তোমাদের এখন ম্যাক্সিমাম সবাই কি চিন্তা করে যে আমার যদি টাকা পয়সা হয় বা আমি যদি সেরকম একটা পর্যায়ে যাই তাইলে আমি দেশ থেকে বিদেশে চলে যাব বা অন্যান্য ভালো কোনো কান্ট্রিতে চলে যাব, এটাই তো ব্যাপার। বা গ্রামে অনেকে থাকে ব্যবসার জন্য শহরে চলে আসে, কেননা শহরে আসলে তার যে ব্যবসার স্কোপ আছে এটা সে বাড়বে, সুতরাং সে ইচ্ছা করেই তার নিজের পজিশনের বা অবস্থানের পরিবর্তন করলো। এগুলো হচ্ছে ঐচ্ছিক অভিগমন। আর অনৈচ্ছিক কি, ধরো বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগের ফলে কোথাও নদী ভাঙন হয়ে কারো ঘরবাড়ি নদীর তলায় গেল, সে তো আর এখানে থাকতে পারবে না। বা কোনো দেশে দেখো যুদ্ধ বিগ্রহ হইতেছে, যেমন ধরো রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসছে, তারা কি ইচ্ছা করে আসছে, এটা কি অনৈচ্ছিক অভিগমন। ঠিক আছে, আরো দুই প্রকার অভিগমন আছে, সেটা হচ্ছে কি আমার অভ্যন্তরীণ, 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 আরেকটা হচ্ছে কি আমার আন্তর্জাতিক। অভ্যন্তরীণ অভিগমন হচ্ছে একটা দেশের মধ্যে সম্পর্কিত থাকে। ধরো বাংলাদেশে তুমি, ধরো এখন তোমার বাড়ি হচ্ছে সিলেটে, তুমি অ্যাডমিশন দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলা, তুমি পড়াশোনা করার উদ্দেশ্যে তুমি ঢাকায় চলে আসলা। ঠিক আছে, তো সেইটা যে অভিগমন হবে সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ। বা তুমি ধরো গ্রামে থাকতে আগে, এখন তুমি শহরে চলে আসছো, শহরে চলে আসছো, এটা হবে কি অভ্যন্তরীণ অভিগমন একটা দেশের মধ্যে। বাট যখন তুমি ধরো বাংলাদেশ থেকে কাজের জন্য, পড়াশোনার জন্য, নিরাপত্তার জন্য, বা তোমার ভালো লাগে বা ইচ্ছা হইছে এই জন্য তুমি মনে করো আমেরিকা বা হচ্ছে তুমি কোথায় অস্ট্রেলিয়া চলে গেলা, অস্ট্রেলিয়া। ঠিক আছে, তো তুমি ধরো বাংলাদেশ থেকে একটা দেশ থেকে অন্য দেশে অভিগমন তুমি ঘটাইছো, এটা হবে কি আমার আন্তর্জাতিক অভিগমন। ঠিক আছে, তো এটা নিয়ে ব্যাপার হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে কি, এক নম্বর প্রশ্ন আসতে পারে যে মিস্টার এক্স ঢাকায় থাকেন, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় চট্টগ্রামে পাড়ি যান। ক নম্বরে প্রশ্ন আসবে মিস্টার এক্সের যে অভিগমন এটা কোন ধরনের অভিগমন, প্রশ্ন উত্তর হবে অভ্যন্তরীণ। বা এমন অনেক একটা উদ্দীপক তোমাদের আছে, কি উদ্দীপক আছে, যে হচ্ছে একটা লোক সে কি করছে, সে তার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া, বাংলাদেশের একজন তার সাথে একটা সম্পর্কে জড়াইছে। ঠিক আছে, তো বাংলাদেশ থেকে সে অস্ট্রেলিয়া চলে গেছে, তো এই যে অভিগমনটা ঘটছে এই অভিগমনটা হবে কি আমার আন্তর্জাতিক অভিগমন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা ব্যাপার যেটা আছে এটা হচ্ছে জনমিতিক ট্রানজিশন মডেল। ঠিক আছে, এই জনমিতিক ট্রানজিশন মডেলটা প্রত্যাবর্তন করা হয় হচ্ছে 1929 সালে। এই মডেলের যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে, আচ্ছা বিষয়টা হচ্ছে কি, ধরো এটা 4টা স্টেজ আছে, এক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আরটা হচ্ছে কি চতুর্থ। ঠিক আছে, প্রত্যেকটা দেশকেই এই 4টা পর্যায় ভেদ করে আসতে হয়। ঠিক আছে, তো একদম প্রথম পর্যায়ে তোমাকে এটা নিয়ে প্রশ্ন দিবে, তুমি মোটামুটি শিওর থাকো যে উক্ত একটি দেশ জনমিতিক ট্রানজিশন মডেলের এত পজিশনে আছে। তোমাকে বলবে জনমিতিক ট্রানজিশন মডেল বলতে তুমি কি বুঝতেছো, প্রথমে কি হয়, দ্বিতীয়তে কি হয়, তৃতীয়তে কি হয়। তো মনে রাখবা জনমিতিক ট্রানজিশন মডেলের প্রথম ধাপে এটা কি মৃত্যুহার, মৃত্যুহার, আরেকটা হচ্ছে আমরা অন্য কালার দেই, এটা হচ্ছে কি জন্মহার, জন্মহার। তো দেখো মৃত্যুহার এবং জন্মহার উভয় থাকে কি বেশি। ঠিক আছে,
তো পরবর্তী ধাপে কি হয়? দ্বিতীয় ধাপে চিকিৎসা ব্যবস্থার তুলনামূলক উন্নতি হয়, যার ফলে কি হয়, আমার মৃত্যু হারটা ধীরে 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 কমতে শুরু করে। ঠিক আছে, সরি এটা একটু, মৃত্যু হারটা ধীরে 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 কমতে শুরু করে দ্বিতীয় ধাপে। ঠিক আছে, বাট মানুষের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি হইলে কি কি সমস্যা হবে এই ধরনের কোনো জ্ঞান না থাকায় তৃতীয় ধাপে জনসংখ্যা মোটামুটি কনস্ট্যান্টই থাকে। বাট তৃতীয় ধাপে যে হচ্ছে তোমার চিকিৎসার উন্নতির কারণে মৃত্যু হার কমতেই থাকে, এবং মানুষ তখন বুঝে যায় যে আসলে জনসংখ্যা বেশি হইলে আমারই ক্ষতি, জনসংখ্যা বেশি হওয়া ভালো না। তখন তৃতীয় ধাপে জনসংখ্যাটাও কি হয়, কমে আসে। চতুর্থ ধাপে যে কি হচ্ছে, চতুর্থ ধাপ হচ্ছে সব থেকে উন্নত ধাপ। এই উন্নত ধাপে মৃত্যু হার মোটামুটি স্টেবল থাকে, বাট জন্মহার কি হয়, জন্মহার স্টেবিলিটি থেকে আরো 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 কমতে থাকে। ঠিক আছে, এজন্য তুমি দেখবা যে বর্তমানে বিভিন্ন দেশে যেমন চীনে, ফ্রান্সে, এসব জায়গায় কি করা হচ্ছে, যে যাতে জনসংখ্যা বৃদ্ধি পায় এটার জন্য তোমার কি করা হচ্ছে, বিভিন্ন অ্যাডভার্টাইজ করা হচ্ছে, বা বিভিন্ন ইনিশিয়েটিভ দেওয়া হচ্ছে, যে কারো যদি সন্তান যদি 2টার বেশি থাকে বা 1টার বেশি থাকে তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে টানতেছে যে আপনারা জনসংখ্যাটা বাড়ান। বাট বাংলাদেশ, ইন্ডিয়া, এই সমস্ত দেশসমূহ কি হয়, বলা হচ্ছে যে জনসংখ্যাটা হ্রাস করাইতে। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী। তো কিছু প্রশ্ন আসবে, দ্বিতীয় ধাপে কে কে আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মেক্সিকো। প্রশ্ন আসবে জনসংখ্যা জনমিতিক ট্রানজিশন মডেলের দ্বিতীয় ধাপে অবস্থিত একটি দেশ, যেই দেশটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, এই দেশের জনসংখ্যা অধিক হওয়ার কারণে কি কি সমস্যা ফেস করতেছে বর্ণনা দাও। মানে বাংলাদেশ জনসংখ্যার সম্পর্কে কি কি সমস্যা হচ্ছে এটা তুমি ব্যাখ্যা করবা। তৃতীয় ধাপে কে কে আছে, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া। তৃতীয় ধাপে এরা কেন আছে, এরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, চতুর্থ ধাপে কারা আছে, আর জনসংখ্যা বৃদ্ধির যে সমস্যা আছে এই জিনিসগুলো সম্পর্কে পড়বা, তাইলে মোটামুটি এই চ্যাপ্টার থেকে সকল প্রকার সিকিউ কভার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এ বুঝছো তো সবাই? সবাই বুঝছো কিনা একটু বলো। দেখো বুঝছো কিনা, বলো বলো। দেখো 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 সবাই জিনিসগুলো বুঝছো কিনা। তো যদি বুঝে থাকো তাহলে আমরা কিসের এমসিকিউ প্রকাশ, কোনটা দ্বীপরাষ্ট্র, দ্বীপরাষ্ট্র কোনটা, জাপান। ঠিক আছে, দ্বীপরাষ্ট্র কোনটা, দ্বীপরাষ্ট্র হচ্ছে জাপান। ঠিক আছে, মৌলভীবাজার জেলা কোন বিভাগের অন্তর্গত, বলো মৌলভীবাজার জেলা কোন বিভাগের অন্তর্গত। এগুলো সব বাংলা প্রশ্ন, এটা সিলেটের অন্তর্গত। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, ক, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। ঠিক আছে, তার মানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি বলো তো। এই মহাদেশে রয়েছে কি, অভ্যন্তরীণ, আচ্ছা এই প্রশ্নটা এটা ইনভ্যালিড প্রশ্ন, এটা বাদ। আচ্ছা, একটি দেশের জনসংখ্যা ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে, নাইস, ভাগ করলে, ঠিক আছে, একটি দেশের জনসংখ্যা ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে কি, জনসংখ্যা ঘনত্ব। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে, 2011 সালে। এটা মোটামুটি সবাই জানো। এই দেখো, এই যে প্রশ্ন চলে এসেছে, ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের সুমি অস্ট্রেলিয়ার নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত ইমতিয়াজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অস্ট্রেলিয়ার পথে পাড়ি জমায়। তাহলে সুমির ক্ষেত্রে নিম্নের কোন ধরনের অভিগমন ঘটেছে। সুমি কি করছে, বাংলাদেশ থেকে কোথায় গেছে, অস্ট্রেলিয়া। তো বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া চলে গিয়েছে, তো এটা কোন ধরনের অভিগমন হবে, এটা হবে কি, আন্তর্জাতিক অভিগমন। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সেম উদ্দীপক, জনাব ইমতিয়াজ যে দেশের নাগরিক সেই দেশটি জনমিতিক ট্রানজিশন মডেলের তৃতীয় স্তরে অবস্থানের কারণ। আচ্ছা, জনমিতিক ট্রানজিশন মডেলের তৃতীয় স্তরে অবস্থান করলে
কি ঘটে? তৃতীয় স্তরের অবস্থানের কারণ কেন? এখানে জন্মহার কমতে থাকে, ঘটনা সত্যি। তারপর হচ্ছে মৃত্যু হার নিচের স্তরে কি হয়? স্থির থাকে। সুতরাং এটার অ্যান্সার হবে কত? 1 এবং 3। ঠিক আছে? আচ্ছা, অভিগমন নির্ভর করে কিসের উপর? অভিগমন মানে হচ্ছে মাইগ্রেশন। তুমি একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবা, এটা তুমি কেন যাবা? এটা হচ্ছে নিজের চাহিদা, তোমার চাহিদা মেটাইতে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবা। তোমার আরেকটু ভালো নিরাপত্তা দরকার, তুমি আরেকটু ব্যবসার স্কোপ খুঁজতেছো, বা পড়াশোনার কাজে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় গেলা, নিজের চাহিদা। পরিবারের সুযোগ সুবিধা, তুমি দেখবা যে পরিবারের জন্য অনেকে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে, সেখানে কাজ কাম করতেছে, টাকা পয়সা ইনকাম করতেছে, পরিবারের সুযোগ সুবিধা। এটা হচ্ছে কি 2 এবং 3। ঠিক আছে? ঠিক আছে? কোনো এলাকায় জনসংখ্যার পরিবর্তনে ভূমিকা রাখে কি? জন্মহার। কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তনে ভূমিকা রাখে মৃত্যুহার এবং অভিগমন। 3টাই জনসংখ্যার পরিবর্তনে ভূমিকা রাখে। ঠিক আছে? স্যার লেখার কালার চেঞ্জ করেন। আচ্ছা আচ্ছা। জাতিসংঘের মতে অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল কত? আচ্ছা, বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল কত? 12 মাস। ঠিক আছে? আচ্ছা, কোন বছরে জন্মগ্রহণকারী শিশুর মোট সংখ্যা ভাগ ওই বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা গুণ হচ্ছে 1000। এটা কি স্থূল জন্মহার? আচ্ছা, এই যে আমরা যে স্থূল জন্মহার পড়লাম, তোমরা এটার সাথে সাথে আরো রিলেট করে কি পড়বা? স্থূল মৃত্যুহার। ঠিক আছে? তো এই যে রিলেট করে করে জিনিসগুলো পড়বা, তাইলে এমসিকিউ সব কমন পেয়ে যাবা। অভ্যন্তরীণ অভিগমনের কারণ হলো, অভ্যন্তরীণ অভিগমন মানুষ কেন করে? মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কেন যায়? জনসংখ্যার চাপ। এই যে ঢাকায় যারা থাকতেছো, ঠিক আছে, তুমি ওই পুরান ঢাকার দিকে যে জায়গায় জনসংখ্যা অত্যন্ত বেশি, ওই জায়গায় যারা থাকে তাদের কি উদ্দেশ্য? দেখি আমি যদি এখানে একটু টাকা পয়সা ইনকাম করতে পারি, বা একটু দেখি একটু যদি আমার অবস্থার উন্নত হয়, তাহলে আমি ওইখান থেকে সরে অন্য কোনো ভালো জায়গায় চলে যাবো। এটা উদ্দেশ্য তো মানুষের থাকে। জনসংখ্যার চাপ যেখানে বেশি, সেইখানে কি হয়? অভিগমনের কারণটা ওইটাই হয়। ঠিক আছে? জনসংখ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতি। আচ্ছা, জনসংখ্যার বেশ কিছু জনমিতিক উপাদান রয়েছে, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা? বয়স কাঠামো। এটা এমসিকিউতে আসতে পারে, দেখে রাখো। ঠিক আছে? আচ্ছা, তো চলো দেখি অভিগমনের আকর্ষণমূলক কারণ। অভিগমনের 2টা কারণ আছে, একটা হচ্ছে আকর্ষণমূলক, একটা হচ্ছে বিকর্ষণমূলক। আকর্ষণমূলক কারণগুলো কি কি? যে সুযোগ সুবিধা বেশি, আমার নিরাপত্তা বেশি, আমি টাকা পয়সা এখানে বেশি ইনকাম করতে পারবো। ঠিক আছে? এই যে আকর্ষণমূলক কারণ, তুমি বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাইতে চাও কেন? কেন যাইতে চাও? কেননা ওই দেশে সুযোগ সুবিধা বেশি, ওই দেশে তোমাকে যে ফ্যাসিলিটি দিবে তোমাকে এই দেশ দিতে পারবে না। সুতরাং এই যে তুমি যাইতে চাচ্ছ, এটা কি তোমার আকর্ষণমূলক একটা ব্যাপার। ঠিক আছে? আর বিকর্ষণমূলক কি কি? ধরো তুমি বাংলাদেশ থেকে যদি যাইতে চাও, তুমি তো কানাডা, অস্ট্রেলিয়া এগুলোতেই যাবা, তুমি ভারতে যাইতে চাইবা না, কেননা ভারতেও জনসংখ্যা ওই বেশি, একই অবস্থা, সুযোগ সুবিধা কম। তো তুমি যে যাইতে চাচ্ছ না এখানে, এটার কারণ হচ্ছে কি তোমার বিকর্ষণমূলক প্রভাব। ঠিক আছে? তো আকর্ষণমূলক কোনটা? অবশ্যই সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা কোনো স্থানে বেশি হইলেও এখানে মানুষের যাইতে চাই বেশি। ঠিক আছে? আচ্ছা, জনমিতিক ট্রানজিশন মডেলের স্তর কয়টি? জনমিতিক ট্রানজিশন মডেলের স্তর হচ্ছে কয়টি? 4টি। ঠিক আছে? আচ্ছা, দেখো জনমিতিক ট্রানজিশন মডেলের দ্বিতীয় ধাপে, আচ্ছা দ্বিতীয় ধাপে অন্তর্গত দেশগুলো ছিল কে কে? ভারত, বাংলাদেশ ইত্যাদি। আচ্ছা, ঢাকা ও খাগড়াছড়ির জনসংখ্যার পার্থক্যের কারণ। ধরো ঢাকা এবং খাগড়াছড়ির জনসংখ্যার পার্থক্যের কি কারণ হইতে পারে? ভূপ্রাকৃতিক ভিন্নতা। ঢাকা এবং খাগড়াছড়ির ভূপ্রাকৃতিক যে পরিবেশ, এটাই তো ভিন্নতা আছে, আছে কি নাই? আছে তো। কর্মসংস্থানের সুবিধা, তো ঢাকায় যে পরিমাণ কর্মসংস্থানের সুবিধা মানুষজন পাবে, খাগড়াছড়িতে তো এই ধরনের কর্মসংস্থানের সুবিধা মানুষ পাবে না। সুতরাং জনসংখ্যার কি একটা তারতম্য সৃষ্টি হয়ে যাইতেছে। খনিজ সম্পদের প্রাপ্যতা, এটা কথাটা সঠিক নয়। সুতরাং অ্যান্সার হবে কি আমার? 1 এবং 2। কোনটা? 1 এবং 2। ঠিক আছে? আচ্ছা, কৃষি থেকে অকৃষি অঞ্চলে। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃষি থেকে অকৃষি অঞ্চলে
ধরো যে সকল দেশ অর্থনৈতিকভাবে একটু কম উন্নত, সেই সকল দেশের প্রধান টাকা পয়সা আসে বা প্রধান আয় হয় বা মানুষের জীবিকা নির্বাহের প্রধান যে উপাদান সেটা হচ্ছে কি কৃষি। ঠিক আছে, তুমি গ্রাম অঞ্চলে দেখবা বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে। ঠিক আছে, তো গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চল একটু বেশি উন্নত। তো একটা মানুষ যখন শহরে আসে তার কারণ কি? সে হয়তো চাকরি করতে আসে বা ব্যবসা করতে আসে, সুতরাং সে কিন্তু কৃষি থেকে অকৃষি একটা অঞ্চলে প্রবেশ করে ফেলছে। কেন প্রবেশ করে ফেলছে? তার কি জীবনযাত্রার মান উন্নয়ন, তার মানে তার জীবনযাত্রার মান উন্নয়ন হয়ে গেছে, তার টাকা পয়সা বেশি হয়েছে বা কোনো একটা ফ্যাসিলিটি পাইছে, এই জন্য সে কৃষি থেকে অকৃষি অঞ্চলে কি করছে? অভিগমন করছে। ঠিক আছে, আচ্ছা দেখো, এই মোটামুটি জনসংখ্যা থেকে এই জিনিসগুলা পড়লেই বুঝতে পারবা বাংলাদেশ পৃথিবীর জনসংখ্যায় স্থান কত, নবম। এই সকল জিনিসগুলো পড়লেই মোটামুটি কমন পেয়ে যাবা আশা করা যায়। আচ্ছা, কৃষি হচ্ছে আমার যে চ্যাপ্টারটা, কৃষি থেকেও কিছু কিছু তোমাদের প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে সিকিউতে? সিকিউ, কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক। এবার কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক সমূহ কয়টা রয়েছে? প্রাকৃতিক, অর্থনৈতিক, আর হচ্ছে কি সামাজিক। তো কৃষিকাজের এই যে যে ভৌগোলিক নিয়ামক সমূহ রয়েছে এগুলো কি কি? প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক। তো প্রাকৃতিক কি কি? প্রাকৃতিক হচ্ছে জলবায়ু, জলবায়ু, পাহাড়, পর্বত, গাছপালা ইত্যাদি। অর্থনৈতিক কি কি? ধরো পরিবহন, পরিবহন, শ্রমিক ব্যয়, শ্রমিক ব্যয় ইত্যাদি যে সকল আমার ব্যয়বহুল জিনিসসমূহ আছে এগুলো কিসের মধ্যে? অর্থনৈতিকের মধ্যে। আর সামাজিকের মধ্যে কি কি আছে? সামাজিকের মধ্যে আছে তোমার জনসংখ্যা, সংস্কৃতি, বা ধরো বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। ঠিক আছে, এইবার ধরো বিশ্বের এমন একটা দেশ যেখানের মানুষের প্রধান খাদ্য কি আলু, তো ওইখানে যে তুমি কি আলু চাষ করবা নাকি ধান চাষ করবা? অবভিয়াসলি ওইখানে যে তোমার মেইন টেন্ডেন্সি থাকবে আমি আলু চাষ করবো, কারণ ওইটাই আমার প্রফিট করার সম্ভাবনা বা রেভিনিউ করার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং এই জিনিসগুলো হচ্ছে সামাজিক নিয়ামক। আচ্ছা, তো পৃথিবীর, তো দেখো এই যে কিছু অর্থকরী ফসল আছে, সিকিউ আসলে এগুলো নিয়ে আসবে যে বিশ্বের একটি দেশ ধান উৎপাদনে প্রথম, উক্ত দেশটির বর্ণনা দাও, বা ধান চাষের নিয়ামক সমূহ লেখো, বা ধান চাষ করে ধান চাষের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। এই যে ধান, ঠিক আছে, গম, আচ্ছা গম হচ্ছে, গমের একটা মেইন পয়েন্ট হচ্ছে কি পৃথিবীর অধিকাংশ মানুষের প্রধান খাদ্য। তারপর হচ্ছে আখ, তারপর হচ্ছে চা। চা নিয়ে প্রশ্ন আসবে যে অমুক ব্যক্তি অমুক জায়গায় বেড়াতে গেল, গিয়ে দেখলো যে সেখানে উঁচু ঢালু ভূমিতে একটি পানীয়ের চাষ হচ্ছে। উদ্দীপক তুমি ধরে ফেললা যে উদ্দীপক আমাকে চা নিয়ে করছে। এবার গ নাম্বারে যখন তুমি প্রশ্নটা লিখবা তখন তুমি বুঝে ফেললা যে এটা চা নিয়ে প্রশ্ন করছে, আমি বুঝে ফেলছি, এখন আমি অ্যান্সারটা করার চেষ্টা করবো। ঠিক আছে, তো এর ক্ষেত্রে এমসিকিউতে আসার মতো যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে কোনটি চাষের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত। যেমন ধান, ধানের ক্ষেত্রে একটু কনফিউশন আছে। ধানের ক্ষেত্রে তোমাদের বইয়ে দেওয়া আছে কত, 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। আবার তোমাদের টেস্ট পেপারে দেখলাম একটা উত্তরে দেওয়া আছে কত, তোমাদের লোভে পাপে পড়ে 25 মার্কের জন্য ভূগোল নিয়েছিলাম, লোভে পাপ পাপে ফেল, এর অবস্থা। দেখো ধান টেস্ট পেপারে কত দেওয়া আছে, 18 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার গম হচ্ছে কত, 16 থেকে কত 22 ডিগ্রি সেলসিয়াস। চা হচ্ছে কত, 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি। ঠিক আছে, তো এই যে যে জিনিসগুলো আছে তোমাকে বলবে যে একটি ফসল চাষ করার জন্য প্রয়োজনীয় তাপমাত্রার পরিমাণ 16 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। উক্ত ফসলটির অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। তো তুমি যদি ধরতেই না পারো যে 16 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস আমার কোন ফসলের জন্য লাগবে, তাহলে তো তুমি অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রেখো, এইগুলো থেকে এমসিকিউ বা সিকিউ ফর্ম হয়। ঠিক আছে, দেখি তো তোমরা যারা যারা দেখতেছো, সাংস্কৃতিক নিয়ামক আছে, সামাজিক নিয়ম, আর সাংস্কৃতিক আর সামাজিক ওই একই কথা। ঠিক আছে, হ্যাঁ অনেকে বলতেছে 18 থেকে 27, আমি কত লিখছি 18 থেকে 27 না, 18 থেকে 27, হ্যাঁ 18 থেকে 27। আবার কিছু কিছু দেখলাম একটা বইতে দেওয়া আছে আবার কত 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস।
ভাইয়া এমসিকিউ শিট দিলে ভালো হতো, এমসিকিউ শিট পেয়ে যাবা সবাই, ঠিক আছে? আচ্ছা, তো চলো দেখি নিচের কোন দেশটি ধান উৎপাদনে ষষ্ঠ কিন্তু রপ্তানিতে প্রথম? ধান উৎপাদনে ষষ্ঠ কিন্তু রপ্তানিতে প্রথম, এটা হচ্ছে কি? থাইল্যান্ড। তোমাদের আমি আরেকটা জিনিস বলে দেই, এই জিনিসটা অবশ্যই পড়বা, আমি দিয়ে দিচ্ছি যে নোট। দেখো কি কি পড়বা নোটে? সকল ফসলের উৎপাদনে প্রথম ও শেষ কোন দেশ? আরেকটা হচ্ছে কি? সকল ফসল উৎপাদনের দ্বিতীয় কোন দেশ? যে ফসলগুলো দেখবা ওদের দেখবা বইতে তোমাদের চার্ট দেওয়া আছে, এখান থেকে দেখবা কোন একটা ফসল সব থেকে বেশি কোন দেশ উৎপন্ন করে, সব থেকে কম কোন দেশ উৎপন্ন করে, বা তুমি চাইলে দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদন কে করে এটা তুমি দেখতে পারো, ঠিক আছে? তো মোটামুটি এই জিনিসগুলো দেখলে এমসিকিউ যারা করে তারা সাধারণত এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করতে বেশি পছন্দ করে, যে এটা এই ফসলটি প্রথম বা সব থেকে বেশি কোন দেশে উৎপাদিত হয়, ঠিক আছে? এ হচ্ছে কাহিনী। আচ্ছা, বিশ্বের সর্বাধিক আখ উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বের সর্বাধিক আখ উৎপাদনকারী, এই প্রশ্নটা অনেকবার আসে। বিশ্বের সব থেকে বেশি আখ উৎপাদন করে হচ্ছে কোনটা? ব্রাজিল। এটা ব্যাপারটা হচ্ছে, এটা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখবো কি দিয়ে? এবি দিয়ে। এবি, এতে আখ, আর বিতে কি? ব্রাজিল। তাহলে এটা মনে রাখবো কি দিয়ে আমরা? এবি দিয়ে। এতে আখ, বিতে ব্রাজিল, তার মানে আখ সব থেকে বেশি কোথায় উৎপন্ন হয়? ব্রাজিল। দয়া করে এই লাইভটাকে আজকেই আপলোড দিয়েন। ওরে বাবারে, হ্যাঁ আজকে আপলোড দেওয়া হবে, আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? বলো দেখি, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? 34 বি, ব্রাজিল। আচ্ছা, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। তো পাটের সাথে আরেকটা জিনিস তোমরা অনেকে পড়ছো, সোনালী আঁশ, ঠিক আছে? সোনালী আঁশ বলা হয়, বলে তোমাকে প্রশ্ন করতে পারে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় কাকে? পাটকে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি? প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি? গম উৎপাদনকারী দেশ হচ্ছে কোনটা? গণচীন। গম উৎপাদনকারী দেশ কোনটা? গণচীন, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তো তোমরা যারা যারা আসো লাইভটা শেয়ার করে দিও, যাতে তোমরা সহ তোমাদের যে সকল বন্ধু বান্ধব বা তোমাদের সহপাঠী যারা আছে তারা যেন উপকৃত হয়, ঠিক আছে? আচ্ছা, 37, নিরক্ষীয় অঞ্চলে সাধারণত গম চাষ করা হয় না কেন? দেখো, নিরক্ষীয় অঞ্চলে সাধারণত গম চাষ করা হয় না কেন? নিরক্ষীয় অঞ্চলে কি হয়? গম চাষ করার জন্য আমরা জানি কি একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। সেই তাপমাত্রাটা কত? 16 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। 16 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের গত পরশুদিন পড়িয়েছিলাম যে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রাটা সবসময় বেশি থাকে। তো নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রাই থাকে তোমার 26, 27, 28, 30, 35, 40 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং নিরক্ষীয় অঞ্চলে গম চাষ করা যায় না। দ্বিতীয় কারণ কি? বৃষ্টিপাতের আধিক্যের কারণে। ধরো গম চাষের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বৃষ্টিপাত দরকার হয়, এর বেশি বৃষ্টিপাত হইলে গম চাষ করা যাবে না। তোমরা জানো যে নিরক্ষীয় অঞ্চলে সারাদিনই প্রায় কি হয়? একটা বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের নাম কি? পরিচলন বৃষ্টি। মনে পড়তেছে? ঠিক এই কারণে মৃত্তিকা জৈব পদার্থের ঘাটতির কারণে এটা হবে না। সুতরাং অ্যান্সার হবে কোনটা? 1 এবং 2, ঠিক আছে? আচ্ছা, ঐশী বাবার সাথে বেড়াতে গিয়ে দেখলো পাহাড়ের ঢালে সবুজে আচ্ছাদিত ভূমি। আচ্ছা দেখো তো, পাহাড়ের ঢালে সবুজে আচ্ছাদিত ভূমি, এটা দেখেই তুমি বুঝতে পারতেছো এটা কি? চা বাগান। কি দেখে বুঝতে পারতেছো না? পাহাড়ের ঢালে, ঢালু অঞ্চলে কোনটি চাষ করা হয়? চা বাগান। আচ্ছা, ঐশীর বাবা কোন ধরনের কৃষি পদ্ধতির ইঙ্গিত করেছেন? প্রগাঢ়, ব্যাপক, মিশ্র বাগান। দেখো, চা কথাটা উচ্চারণ করার সাথে সাথে আমাদের মনে কি চলে আসে? চা বাগান, ঠিক আছে? চা বাগান, তার মানে কোন ধরনের কৃষি পদ্ধতি? বাগান পদ্ধতি। এই হচ্ছে আমার বাগান পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা,
কোন চ্যাপ্টারে 2টা সিকিউ আসতে পারে? কোন চ্যাপ্টারে যে 2টা সিকিউ আসবে এটা তো ওইভাবে শিওরলি বলা যাবে না, ঠিক আছে? সব অধ্যায় দেখে যাবে, একটা আসুক 2টা আসুক, বাট টপিক এর বাইরে থেকে আসবে না, ঠিক আছে? আচ্ছা, কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক কোনটি? দেখো, কৃষিকাজের আমি তোমাদেরকে বলেছিলাম যে অর্থনৈতিক নিয়ামক কোনটি, মানে কৃষিকাজ কোন ক্ষেত্রে টাকা পয়সার দরকার হয়, এটা হবে কি পরিবহন। কেন পরিবহন? ধরো তুমি মাঠে ফসল ফলাইছো, এবার মাঠের থেকে ফসল তুমি কাটছো, কেটে এক জায়গায় তুমি মানে ওই মাঠ থেকে তো তুমি আর ফসল বিক্রি করতে পারবে না, তোমার তো বাজার পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে সামহাও। তো বাজার পর্যন্ত কিভাবে নিয়ে যাই? অনেকে গ্রাম অঞ্চল আছে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, তো ঘোড়ার গাড়ি তো দেখছি, গরুর গাড়ি কি কেউ কখনো দেখছো? আচ্ছা, তো ব্যাপার হচ্ছে, বা বিভিন্ন সময় কি হয়, বিভিন্ন গাড়ি, ট্র্যাক্টর, বিভিন্ন ভ্যানের সাহায্যে নিয়ে যাওয়া হয়, তো তখন টাকার প্রয়োজন হয়। সুতরাং পরিবহন হচ্ছে কি কৃষিকাজের অর্থনৈতিক একটি নিয়ামক। ভাই আজকের লাইভটা ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে আপলোড হয়ে যাবে। আচ্ছা, বিশ্বের শীর্ষ আখ উৎপাদনকারী দেশ কোনটি? দেখো, ওই যে বলেছিলাম এ বি, তার মানে হচ্ছে আখ হচ্ছে কোথায়? ব্রাজিলে। এই হচ্ছে আমার ব্রাজিল। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, বিশ্বের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি? এইটা একটু বলো, বিশ্বের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি? আমি জানি ম্যাক্সিমামই হয়তো বা ভুল করবা। দেখো বলো তো, 41-এ উত্তর দাও। বিশ্বের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি? বিশ্বের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি? ধান 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 ধান। আচ্ছা, অনেকে বলতেছে জব, অনেকে বলতেছে গম, ধান। আচ্ছা ঠিক আছে, মিশ্র প্রতিক্রিয়া। দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান, আর গম কি প্রথম প্রধান খাদ্য শস্য, ঠিক আছে? 42। গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণ কত? আচ্ছা, গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত হচ্ছে 30 থেকে 100 সেন্টিমিটার। এটা মনে রাখবা। আচ্ছা, গম চাষের জন্য, ধান চাষের জন্য, আখ চাষের জন্য, কোনটার জন্য কত পরিমাণ বৃষ্টিপাত লাগে, জিনিসগুলো মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, বিশ্বের দ্বিতীয় প্রধান কৃষিখাত কোনটি? আচ্ছা, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এখানে কিছু কৃষিখাতের নাম বলা আছে। পৃথিবীতে টোটাল 4টা কৃষিখাত আছে। 4টা কৃষিখাতের মধ্যে একদম প্রথম এটা হচ্ছে কোনটা? ফসল উৎপাদন। ফসল উৎপাদন হচ্ছে বিশ্বের একদম 1 নাম্বার কৃষিখাত, প্রধান কৃষিখাত। আচ্ছা, দ্বিতীয় নাম্বারে যেটা আছে বা এটার অ্যান্সার, সেটা হচ্ছে কি মৎস্য চাষ। আচ্ছা, এবার তৃতীয় কৃষিখাত কোনটা? পশুপালন, এটা হচ্ছে তৃতীয়, ঠিক আছে? আর চতুর্থ যেটা, ওইটা হচ্ছে কি আমার বনায়ন। বুঝলা? তাহলে দেখো, এই যে একটা এমসিকিউ থেকে আমাদের 4টা এমসিকিউ পড়া হয়ে গেল। তোমাকে এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যেটাই দিক তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? সুতরাং জিনিসগুলো হচ্ছে এইভাবে রিলেট করে করে পড়বা। হ্যাঁ, যে প্রথমটা দ্বিতীয়টা কি, প্রথম অপশনটা আমাকে এইটা দিছে, আচ্ছা ঠিক আছে, প্রথম অপশন এটা, তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে অপশনগুলো আছে, ওই অপশনগুলো সম্পর্কে টুকটাক জ্ঞান রেখে দিবা, তাইলে কি হবে? সহজ হবে। আচ্ছা, ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন চাষের জন্য সহায়ক? দেখো, ঢালু ভূমি, এই যে ঢালু ভূমি, এই ঢালু ভূমিতে কোন বাগান হয়? চা বাগান, ঠিক আছে? চা চাষের জন্য সহায়ক, ঠিক আছে? অর্থকরী ফসল কোনটি? অর্থকরী ফসল হচ্ছে চা। কেন চা? কারণ চা বিদেশে রপ্তানি করা হয়। দেখো, তোমাদের একটা জিনিস বলি, তোমরা বাংলাদেশ থেকে সব থেকে বেস্ট যে চাটা উৎপন্ন হয়, যে চা পাতাটা বা যে চাটা উৎপন্ন হয়, সেটা কিন্তু তুমি কখনো চোখেই দেখবা না, ঠিক আছে? একদম বেস্ট যেগুলো আছে, ওইগুলো উৎপাদিত হওয়ার সাথে সাথেই কি বিদেশে রপ্তানি হয়ে যায়, ঠিক আছে? তারপরের যে ক্যাটাগরির জিনিসগুলো আছে, ওইগুলো হচ্ছে আমরা নিজেরা খাওয়ার জন্য পাই। এজন্য চা কি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। আচ্ছা, ধান চাষের জন্য সাধারণত তাপমাত্রার প্রয়োজন কত হয়? দেখো, এখানে ধান চাষের জন্য কত? 18 থেকে 27। এটা হচ্ছে অ্যাকচুয়াল, বাট একটা বইতে দেখলাম কত? 16 থেকে 30 দেওয়া আছে। তোমার পরীক্ষা টরীক্ষা আসলে তোমরা 18 থেকে 27 এটাই অ্যান্সার করো, ঠিক আছে?
দুটি দেশ আয়তনে বিশ্বে যথাক্রমে তৃতীয় ও সপ্তম আয়তনের ব্যাপারে তারতম্য থাকলেও বেশ কিছু ফসল উৎপাদনে শীর্ষ দুটি স্থান তাদের দখলে। বিশ্বে যথাক্রমে তৃতীয় ও সপ্তম। আচ্ছা, তৃতীয় ও সপ্তম দেশ কোনটা কোনটা? আচ্ছা, একটা হচ্ছে চীন আর হলো ভারত। এবার কি বলছে? ফসল উৎপাদনে শীর্ষ দুটি স্থান তাদের দখলে। ঠিক আছে, তো চীন আর ভারত কে কোনটা বেশি উৎপাদন করে? দেখো, ধান আর হচ্ছে গম। ধান উৎপাদনে কে? 1 নম্বর হচ্ছে ভারত, 2 নম্বর হচ্ছে কি? চীন। আর গম উৎপাদনে কি? 1 নম্বরে হচ্ছে কে? তোমার চীন, আর 2 নম্বর কে? ভারত। ঠিক আছে, সুতরাং অ্যান্সার হবে কি? চীন এবং ভারত। দেখো, আমি একটা জিনিস বলি, প্রথম পত্রে চিত্র এঁকে এই জিনিসটা সেই জিনিসটা, এটা কি হয়েছে বোঝাই দেওয়ার মতো, বা চিত্র এঁকে জিনিসগুলো বললেই তোমরা হয়তো অনেকে ক্লাস দেখে গেছো। আমাকে একজন মেসেজ দিল, ভাইয়া শুধু আপনার ক্লাস দেখে গেছি, সমস্যার কারণে পড়তে পারিনি, বাট ওই ক্লাস দেখে যে আইডিয়া ছিল ওইটা দিয়ে পরীক্ষা দিয়েছি, সিকিউ লিখতে পারছি। বাট দ্বিতীয় পত্রের ব্যাপারটা হচ্ছে কি, দ্বিতীয় পত্রে তুমি জাস্ট ক্লাস দেখে গেলে লিখতে পারবা না। আমি জাস্ট তোমাকে আউটলাইনটা দিয়ে দেবো যে ভাইয়া এগুলো পড়ো, এগুলো দেখে যাও। বাট আলটিমেটলি তুমি যদি বইয়ের সামনে সময়টা না দাও, তাহলে কিন্তু পরীক্ষার হলে যে লিখতে পারবা না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, চলো দেখি। আখ চাষের জন্য কোন ধরনের ভূমি উপযোগী? আখ চাষের জন্য সমতল ভূমি উপযোগী। সমতল ভূমি ছাড়া আখ চাষ করা যায় না। ঠিক আছে, আচ্ছা। মাটির গুণাগুণের জন্য কোন ফসলটি বাংলাদেশে উত্তরাঞ্চলে ভালো জন্মালেও চট্টগ্রামে ভালো জন্মায় না? আচ্ছা, উত্তরাঞ্চলে ভালো জন্মায় বাংলাদেশের কোনটা? আখ। ঠিক আছে, তার অ্যান্সার হবে কি? আখ। উত্তরাঞ্চলের কে কে আছে দেখি তো। আচ্ছা, বিশ্বের জনপ্রিয় পানীয়টি চাষের অনুকূল পরিবেশ কোনটি? অনুকূল পরিবেশ কোনটি? জনপ্রিয় পানীয় কোনটি? চা। বা চার জন্য অনুকূল পরিবেশ কোনটি? ঢালযুক্ত উচ্চভূমি। ঠিক আছে, বুঝতে পারছো? একটু পানি খাইলাম, দুঃখিত। গতদিন তোমাদের ক্লাস করে যাওয়ার পর গলা শুকাইছিল, পানি টানি খাই নাই। তো ক্লাস করে যাওয়ার পর রাতে দেখি ভাই আমি গলা ব্যথাই, আমি কিছু চোখে দেখি না, চারিদিকে অন্ধকার। খনিজ শক্তি সম্পদ। আচ্ছা, এরপরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি? খনিজ শক্তি সম্পদ। ঠিক আছে, খনিজ সম্পদ কি কি, শক্তি সম্পদ কি কি? আচ্ছা, খনিজ শক্তি সম্পদ যেগুলো আছে, এটা কোনো কথা? আমাদের দেশের চামড়াই দেখি না, আসবে ভয়ঙ্কর রূপে। আর এই অবস্থা, ঠিক আছে, চার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। আচ্ছা, খনিজ শক্তি সম্পদ। শক্তি সম্পদ কি? কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল। আচ্ছা, শক্তি সম্পদ জিনিসটা বলতে আমরা কি বুঝি? মানে যে জিনিসটা পৃথিবীকে চালনা করতেছে, বা পৃথিবীর যে মেইন শক্তি দরকার হচ্ছে, যে আমাদের বিদ্যুৎ, গাড়ি, তারপর হচ্ছে তোমার কি করতে, রান্না করতে, বিভিন্ন কাজে যে সকল শক্তি দরকার হয়, এই জিনিসগুলো যে সকল সম্পদ থেকে আসে সেটা হচ্ছে কি? শক্তি সম্পদ। তো শক্তি সম্পদ এই যে কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, আণবিক খনিজ। তো ব্যাপার হচ্ছে এইগুলো থেকে কি ধরনের সিকিউ আসতে পারে? আসবে হচ্ছে কি, যে তোমাকে বলবে উক্ত খনিজ সম্পদ এর দু একটা বর্ণনা দিবে, যে উক্ত খনিজ সম্পদটি অমুক দেশে বেশি পাওয়া যায়। সাপোজ খনিজ বলবে যে একটি খনিজ সম্পদ সৌদি আরবে সব থেকে বেশি পাওয়া যায়, সেই খনিজ সম্পদটা কি? খনিজ তেল। এই খনিজ তেলের অর্থনৈতিক বা বিশ্ব বাণিজ্য সম্পর্কে লেখো। ঠিক আছে, তো এটা থেকে কি কি পড়বা? বিশ্ব বাণিজ্য, অর্থনৈতিক উপকারিতা, বিশ্ব বাণিজ্য, অর্থনৈতিক উপকারিতা। আর একটা জিনিস হচ্ছে পড়বা, সেটা হচ্ছে কি, যে চার্ট সমূহ আছে, চার্ট বা সারণী সমূহ আছে, ওই সারণী থেকে কি পড়বা? 1 নম্বরে কোন দেশটা উৎপাদন করে একটা জিনিস বেশি, আর শেষে কোন দেশটা বেশি উৎপাদন করে।
যেমন সাপোজ তোমাকে এমন প্রশ্ন দিবে, পৃথিবীতে সব থেকে বেশি খনিজ তেল উৎপন্ন করে কোন দেশ? উত্তর হবে কি সৌদি আরব। বাট জিনিসটা ঘুরে যাবে তখন যখন বলবে যে পৃথিবীতে সব থেকে বেশি খনিজ তেল সংরক্ষিত আছে কোন দেশে, তখন কিন্তু উত্তর হবে কি রাশিয়া। তো উৎপাদন আর হচ্ছে কি সংরক্ষণ, দুইটা জিনিস কিন্তু আলাদা। তো এই চারটা পড়বা কিসের? উৎপাদন আর হচ্ছে কি মজুদ। ঠিক আছে, তো উৎপাদন ও মজুদের চারটা পড়ে যাবা, এর বাইরে থেকে আর কিছু আসবে না। ঠিক আছে, ঠিক আছে। ভাই এমসিকিউ এর পিডিএফ কই পাবো? এমসিকিউ এর পিডিএফ দিয়ে দেওয়া হবে ভাই, আর ইউটিউবটা চেক দিয়ে ইউটিউবে আপলোড দিয়ে দেওয়া হবে। আচ্ছা দেখো, 2012 সালে তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ লৌহ আকরিক উৎপাদনকারী দেশ কোনটি? এই যে দেখো বলতে বলতে চলে আসছে, বিশ্বের শীর্ষ আকরিক উৎপাদন লৌহ উৎপাদনকারী দেশ কোনটি? শীর্ষ মানে 1 নম্বরে হচ্ছে কি চীন। ঠিক আছে, তোমরা আরেকটা টিপস দেই, চীন, চীন সম্পর্কে পড়বা। চীন কোন কোন জিনিস, কোন জিনিস রপ্তানিতে প্রথম? ঠিক আছে, এ সম্পর্কে বলবা চীন কোন জিনিস রপ্তানিতে প্রথম। এর দুইটা তিনটা জিনিস পাবা, এই দুইটা তিনটা জিনিস সম্পর্কে দেখে যাবে। এটা নিয়ে এমসিকিউ মেইনলি বেশি আসার সম্ভাবনা থাকে, কেননা যে যারা প্রশ্ন করে তারা মেইনলি চীনরা হয়তো একটু বেশি পছন্দ করে। আচ্ছা, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বলো, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কোনটা? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। আচ্ছা, যারা যারা প্রশ্ন করতেছে এমসিকিউ এর পিডিএফ কই পাবা? এমসিকিউ এর পিডিএফ এই যে লাইভটা শেষ হইলে, এই লাইভ কি হবে, লাইভটা যখন শেষ হবে তখন এই লাইভের ক্যাপশনটা চেক করবা। ঠিক আছে, এই যে ভিডিওটা এটা তো আপলোড থাকবে, ক্যাপশনটা চেক করবা, ক্যাপশনে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তারপর পিডিএফ আমরা কই পাবো? ক্যাপশন, ক্যাপশনে কি আমরা কি পাবো? পিডিএফ। ঠিক আছে, আচ্ছা, গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটি? গ্রাফাইট উৎপাদনকারী দেশ হচ্ছে কি ভারত। আচ্ছা, অনেকে আসো যারা যারা কমেন্ট করতেছো, ভাইয়া আমি সায়েন্সের, এখানে ক্লাস করতে ভালো লাগতেছে না, হ্যান আছে। তো তোমরা যারা সায়েন্সের আছো তারা একটু বলো তো যে গ্রাফাইটে কোন সংকরায়ন হয়, SP3 না SP2? বলো, উত্তর দাও। আচ্ছা, মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি? মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ হচ্ছে কে? আমার সৌদি আরব। ঠিক আছে, ঠিক আছে। আমাদের সব কিছু জিনিস মেড ইন চাইনা, বাংলাদেশে যেগুলো বিক্রি হয় আসলে বাংলাদেশেই তৈরি হয়। আচ্ছা, বাংলাদেশের খনিজ হলো মাদক। এই কি বলো? বন্দি পাঠশালার মেইন পেজে কি পাবো? তুমি এসিপি এর পেজে পাবা। কোথায় পাবা? এসিপি এর পেজে পাবা, আর হচ্ছে কি তানভীর স্যার পেজে পাবা। তানভীর স্যার, তানভীর স্যার মানে তানভীর ভাইয়ের যে পেজ থেকে লাইভটা হচ্ছে ওইখানে পাবা, আর এসিপিতে পাবা। ঠিক আছে, ক্যাপশন কি বুঝলাম না। ধরো এই যে তোমার ভিডিওতে দেখতেছো লেখা আছে যে ভূগোল দ্বিতীয় পত্র ঐতিহাসিক ম্যারাথন ক্লাস, এর নিচে দেখবা ক্লাস পিডিএফটা ওইখানে লিঙ্ক আকার দিয়ে দেওয়া থাকবে, ওইখানে সবাই পেয়ে যাবা। আচ্ছা, ঠিক আছে, তো চলো দেখি। বাংলাদেশের একটি খনিজ প্রচুর পরিমাণে পাওয়া যায় যা সার কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, একটি খনিজ পাওয়া যায় সার কারখানার কাঁচামাল। আচ্ছা, সার
এইবার শুনতে পাও, দেখো তো শুনতে পাচ্ছ কিনা সবাই একটু জানাও তো। সাউন্ড হয় না, সাউন্ড হয় না। এবার শুনতে পাও কিনা বলো তো। এখন 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 শুনতে পাও, এখন সাউন্ড শুনতে পাও কিনা দেখো তো। এইবার ঠিক আছে। জি জি, জি স্যার, জি স্যার, জি স্যার, জি শোনা যায়। আচ্ছা 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 ঠিক আছে। এক সেকেন্ড। আচ্ছা, এবার শুনতে পাও? হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহার করা হয় কোনটি? সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহার করা হয় চুনা পাথর। সিমেন্ট প্রস্তুতিতে কোনটা ব্যবহার করা হয়? চুনা পাথর। চুনা পাথর। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা 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 আচ্ছা, মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহার করা হয় চুনা পাথর। আচ্ছা, বর্তমানে আকরিক লৌহ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? আচ্ছা, আকরিক লৌহ উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ কোনটি? অস্ট্রেলিয়া। দেখো আমি কি তোমাদের বলেছিলাম যে উৎপাদনে, দেখো প্রথম সারণীতেই আমি বলে দিয়েছিলাম। দেখি সারণীটা কই, একটু যাই তো। দেখো এই সারণীতে উৎপাদন এবং মজুদে প্রথমকে আর শেষকে তুমি চাইলে 2 নাম্বারটাও দেখতে পারো। এর বাইরে থেকে এই চ্যাপ্টারে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? আচ্ছা চলো দেখি কি বলছে। লৌহ ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষে কোনটি? এটাই বলছি, বর্তমানে আকরিক লৌহ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। লৌহ লৌহ ও ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষ দেশ কোনটি? এশিয়ার শীর্ষ দেশকে চীন। এই চীন তোমাদেরকে বললাম, এই চীন থেকে যে জিনিসগুলো আছে, চীন কোন কোন জিনিস বেশি বা সর্বোচ্চ উৎপাদন করে জিনিসগুলো দেখে রাখবা। দেখে রাখলে কি হবে, এখান থেকে প্রশ্ন চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, নিচের কোন খনিজ উৎপাদনে ভারত বিশ্বের প্রথম? ভারত বিশ্বের প্রথম হচ্ছে অভ্র। দেখো সব প্রথম কোনটা উৎপাদনে কে প্রথম, এই সারণীগুলো যদি তুমি প্রথমগুলো মুখস্থ করে যাইতে পারো তাহলে তোমার মিনিমাম 5টা এমসিকিউ কমন আসবে। 5টা না আসলেও 2-3টা অবশ্যই আসবে। ঠিক আছে? আচ্ছা, গ্রাফাইট খনিজটি ব্যবহৃত হয় কোথায়? গ্রাফাইট ব্যবহার বৈদ্যুতিক শিল্পে গ্রাফাইট ব্যবহৃত হয় না, প্রথম কথা। তাহলে আর ব্যবহৃত হয় কোথায় তাইলে? জ্বালানি হিসেবে, পিচ্ছিলকারক পদার্থ হিসেবে। উত্তর হবে কত? 2 এবং 3। ঠিক আছে? বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়? চুনাপাথর পাওয়া যায় কোন জেলায়? চুনাপাথর পাওয়া যায় হচ্ছে কি জয়পুরহাটে। চুনাপাথর পাওয়া যায় কোথায়? জয়পুরহাটে। ঠিক আছে? আচ্ছা, চুনাপাথর পাওয়া যায় কোথায়? জয়পুরহাটে। আচ্ছা, বাংলাদেশের অধিক উত্তোলিত শক্তি সম্পদ কোন খাতে ব্যবহার করা হয়? অধিক উত্তোলিত খনিজ সম্পদ কোনটা বলো তো? বিদ্যুৎ ক্ষেত্রে জ্বালানির অধিক উত্তোলিত খনিজ সম্পদ হচ্ছে কোনটা? অধিক উত্তোলিত খনিজ সম্পদ হচ্ছে বাংলাদেশের কোনটা? কয়লা। কয়লা। তার মানে এটার থেকে কিন্তু আমাদের 2টা এমসিকিউ কভার হয়ে গেল। কি হইল? যে বাংলাদেশের অধিক উত্তোলিত খনিজ সম্পদ কোনটা? কয়লা। কোন খাতে সর্বোচ্চ ব্যবহার করা হয়? বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে। ক্লিয়ার? আচ্ছা, বিশ্বের শীর্ষ তরল শক্তি সম্পদ। তরল শক্তি সম্পদ, তরল শক্তি সম্পদ মানে হচ্ছে তেল। তেল উৎপাদনকারী দেশ হচ্ছে কোনটা? সৌদি আরব। সৌদি আরব কি তেল উৎপাদনকারী দেশ। ঠিক আছে? বিদ্যুৎ, বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুদ আছে। দেখো এই হচ্ছে কাহিনী, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস মজুদ আছে সবচেয়ে বেশি কোথায়? রাশিয়ায়। ঠিক আছে? আচ্ছা দেখো এই চ্যাপ্টারও শেষ মোটামুটি। শিল্প থেকে এবার কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখি। শিল্প থেকে কি কি ধরনের সিকিউ আমাদের ফর্ম হইতে পারে। দেখো, সার শিল্প, চিনি শিল্প, পোশাক শিল্প, এতে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে কি পোশাক শিল্প নিয়ে। এটা কি হবে? এটা ভালো মতো পড়া লাগবে। ঠিক আছে? এটা কি? এটা ভালো মতো পড়া লাগবে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এত স্টার দিয়ে দিলাম।
ঠিক আছে? কিভাবে প্রশ্ন আসবে? ধরো পোশাক শিল্পে নারীদের অংশগ্রহণ দেখার মতো, নারীদের অংশগ্রহণ পোশাক শিল্পে নারীদের অংশগ্রহণ মোটামুটি কি বেশ হাই লেভেল, উচ্চ লেভেল। তোমাকে বলবে যে বাংলাদেশ একটি দেশ, বা বাংলাদেশে সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে একটি শিল্প থেকে, উক্ত শিল্পের বর্ণনা দাও। উক্ত শিল্পের গড়ে ওঠার পিছনে নিয়ামক সমূহ কি কি? বলবে বাংলাদেশের একটি শিল্পে নারী শ্রমিকের আধিক্য দেখা যায়, উক্ত শিল্পটি কি? আর মেইনলি আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে উদ্দীপককে আসলে কোন ব্যাপারে প্রশ্ন করবে, উদ্দীপকটা কি বোঝাইছে, এটা আমাদের ধরা লাগবে। সুতরাং এটা ধরে ফেলতে পারলে আমরা অ্যান্সার করতে পারবো। এছাড়া তুমি সার শিল্প, চিনি শিল্প জিনিসগুলো দেখে রেখো, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণ। আচ্ছা, চিনি শিল্প গড়ে ওঠার মেইন কারণ হচ্ছে চিনি শিল্প যদি গড়ে উঠতে হয় তাহলে কাঁচামাল লাগবে। কাঁচামাল লাগবে কোনটা? চিনি শিল্পের কাঁচামাল হচ্ছে কি আখ, ঠিক আছে? চিনি শিল্পের কাঁচামাল কি আখ। কোনটা, কোন শিল্প? চিনি শিল্প। তার মানে চিনি শিল্পের কাঁচামাল কি আখ। এবার আখ হচ্ছে বিশ্বের সব, মানে বাংলাদেশের সব জায়গায় আখ কি তৈরি হয় না, কারণ আখ চাষের জন্য যে সকল নিয়ামক সমূহ দরকার হয় সেগুলো হচ্ছে কি সমতল ভূমি, সমতল ভূমি, ঠিক আছে? সমতল ভূমি। তারপর হচ্ছে তাপমাত্রা মোটামুটি কম থাকা লাগবে, ঠিক আছে? তাপমাত্রা কম থাকা লাগবে। তার মানে দক্ষিণ পূর্বাঞ্চলে এই শিল্প গড়ে ওঠার মেইন কারণ হচ্ছে কি দক্ষিণ পূর্বাঞ্চলে কি হয় না, আখ চাষের মতো ভূমি নাই, বা এখানের প্রাকৃতিক নিয়ামকগুলো আখ চাষে কি করে না, সহায়তা করে না। সুতরাং এটা কি কাঁচামালের অভাব, ঠিক আছে? এটার সিকিউএ কি 45 পেলে? হ্যাঁ, অবশ্যই পসিবল। সিকিউএ 45+ মার্ক পাওয়া পসিবল। কিভাবে পসিবল? তোমাকে লেখাটা একটু উন্নত করা লাগবে। ধরো ঘ নাম্বার একটা তোমাকে একটা প্রশ্ন দিল, তুমি উদ্দীপকটা ধরতে পারলে, তোমাকে বললো উক্ত শিল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তুমি যখন প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবা তখন তুমি জ্ঞানমূলক অংশে লিখে দিবা যে উক্ত শিল্পটি হচ্ছে কি শিল্প? পোশাক শিল্প বা সার শিল্প। তখন তুমি 1 নাম্বার পেয়ে গেলা, ঠিক আছে? তখন তুমি প্যারা দিয়ে লিখবা, মানে প্রথম প্যারায় হয়তো বা পোশাক শিল্পে লিখলে কিভাবে রপ্তানি করে, দ্বিতীয় প্যারায় লিখলে যে পোশাক শিল্পে কিভাবে বাংলাদেশ সামনের দিকে আগায় যাইতেছে টাকা পয়সা ইনকাম করে। এভাবে 2-3টা প্যারা দিয়ে যদি তুমি প্রশ্ন লেখো তাহলে বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট তুমি যদি এইভাবে লেখো যে উদ্দীপক শিল্পটির গুরুত্ব অপরিসীম, হ্যাঁ, উদ্দীপক শিল্পটির গুরুত্ব অপরিসীম, মানে এতই গুরুত্বপূর্ণ যে উদ্দীপক শিল্পটি ছাড়া আমরা চলতেই পারি না, যে এইভাবে অপরিসীম উদ্দীপক মার্কা লেখা লিখলে তো নাম্বার তুমি পাবা না ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম মার্কা চ্যাপ্টার এটা, ঠিক আছে? কেন শীতলক্ষ্যা নদীর তীরে অধিক সার কারখানা গড়ে উঠেছে? শীতলক্ষ্যা নদীতে প্রাকৃতিক গ্যাসের উৎপত্তি, কেননা প্রাকৃতিক গ্যাস কি সার তৈরির কাঁচামাল, সার তৈরির প্রধান কাঁচা মাল, ঠিক আছে? সুতরাং প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি। তারপরে কি বলেছে? মিঠা পানির সান্নিধ্যে, এইসব মিঠা পানিটা নিয়ে কোনো কিছু আসবে না, সুষ্ঠু পরিবহন ব্যবস্থা। সুতরাং অ্যান্সার হবে কোনটা? 1 এবং 3। ক্লিয়ার? আসসালামু আলাইকুম স্যার, ভূগোল প্রথম পত্র অনেক ভালো হয়েছে। আচ্ছা, ভালো হইলেই ভালো। একটি শিল্পজাত পণ্য কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখে। শিল্পটির কাঁচামাল প্রধান উৎস ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট জেলায় পাওয়া যায়। আচ্ছা, কৃষি উৎপাদনে ভূমিকা রাখে কোনটা? কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখে কে? সার না? সার, মানে উদ্দীপকটা ধরতে পারছো? কৃষি উৎপাদনের প্রধান ভূমিকা রাখে কে? সার। কি বলছে? শিল্পটি কাঁচামালের প্রধান উৎস ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট জেলায় পাওয়া যায়। আচ্ছা, কাঁচামালের প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, তার মানে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে পাওয়া যায় হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। তার মানে বুঝতেই পারতো উদ্দীপকে ইঙ্গিতকৃত জিনিসটি হচ্ছে কি সার, কারণ এই যে কৃষি উৎপাদনে ব্যবহার করা হচ্ছে কি সার, ঠিক আছে? আচ্ছা, একটি শিল্পে শিল্পজাত পণ্য, আচ্ছা ঠিক আছে, কি বলছে? উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পটির কাঁচামাল, তার মানে শিল্পটির যে কাঁচামাল, সার শিল্পের কাঁচামাল, এটা হচ্ছে কি আমার প্রাকৃতিক
প্রাকৃতিক গ্যাস। সার শিল্পের কাঁচামালটা হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। তো এই প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় কিসে? রান্নার কাজে, বিদ্যুৎ উৎপাদনে, ঠিক আছে, এবং যানবাহনেও ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস। সুতরাং একটা দুইটা তিনটে সঠিক। বর্তমানে দেখবা গাড়িতে বিভিন্ন গাড়ি আছে না, বর্তমানে আগে যে সকল গাড়ি ছিল যে সকল ফুয়েলের গাড়ি, আর বর্তমানে যে সকল গাড়ি আছে বেশিরভাগই হাইব্রিড, এগুলো চার্জেও চলে ফুয়েলেও চলে। তো যে সকল গাড়ি হাইব্রিড না সে সকল গাড়িতে কিন্তু আলাদা গ্যাস চেম্বার করা যায়। যখন তুমি উবারে বেশিরভাগ গাড়িতে দেখবা সিলিন্ডার, এলপিজি সিলিন্ডারে চলতেছে, ঠিক আছে। আচ্ছা, কোন দেশটি লৌহ ও ইস্পাত শিল্পের প্রথম? এই যে আবার চলে এসেছে চীন। চীন হচ্ছে কি লৌহ ইস্পাত শিল্পে প্রথম, ঠিক আছে। সার শিল্পের অন্যতম কাঁচামাল হচ্ছে কি? সার শিল্পের অন্যতম কাঁচামাল প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে। দেখো বুঝছো কিনা? ঠিক আছে। কার্পাস বয়ন শিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? এখানেও চীন। কার্পাস বয়ন শিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? দেখো তাইলে যেটা বললাম যে চীন বিশ্বের কোন কোন শিল্পে প্রথম বা কোন কোন শিল্পে এক নাম্বার, এই জিনিসটা পড়ে গেলেই তোমার একটা দুটো এমসিকিউ চলে আসবে, ঠিক আছে। স্যার এগুলো কি কমন আসবে? দেখো এগুলো 100% যে আসবে এটা তো বলা যাচ্ছে না, বাট আমি তোমাকে যে আউটলাইনটা দিচ্ছি ভাইয়া এর সাথে সাথে রিলেট করে এই এই জিনিসগুলো পড়ে যাও। তুমি যদি আমার কথা 100% শুনো যে না ভাইয়া বলছে আমাকে এই জিনিসগুলো পড়ে যাইতে, আমি এই জিনিসগুলো পড়ে আসছি, পড়ে যাওয়ার পরে তুমি হলে যায় যদি তুমি 25টার মধ্যে 25টা এমসিকিউ কমন, একটা এমসিকিউ যদি কমন না পাও তাহলে তুমি এসে আমাকে বলবা। বাট তুমি জাস্ট এই 80-90টা এমসিকিউ প্র্যাকটিস করে চলে গেলা যে 80-90টা থেকে আমার 25টা এমসিকিউ চলে আসবে, তাহলে তো বিপদ। সুতরাং আমার কথা যদি শুনো, আগের দিন যারা যারা আমার কথা শুনছো তারা তারা হয়তো রিলেট করতে পারবা যে প্রথম পত্রে মোটামুটি সবই কমনের মধ্যে ছিল। তো আজকেও আমার কথা যদি শুনো তাহলে কি হবে, সকল প্রশ্নে তুমি কমন পাইতে পারবা, ঠিক আছে। যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে? দেখো যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে গড়ে উঠেছে কি লৌহ ও ইস্পাত শিল্প, ঠিক আছে। ভাইয়া আপনি যেগুলো পড়াইতেছেন সব বোর্ড কোশ্চেন। হ্যাঁ বোর্ড কোশ্চেনই তো আসবে, তোমাকে তো আমি এখন অ্যাডমিশন কোশ্চেন যদি আমি তোমাকে পড়াই যে ভাইয়া এটা এটা অ্যাডমিশনে আসছে তাহলে তো হবে না। তোমাকে এই কোশ্চেনগুলো জাস্ট একটা আউটলাইন, হ্যাঁ, যে ভাইয়া এই প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে, আসার সম্ভাবনা আছে, বাট এই যে যে জিনিসগুলো আছে মানে যে রিলেটেড জিনিসগুলো আছে এই জিনিসগুলো তুমি পড়বা। তুমি জাস্ট ঠিক 80টা এমসিকিউ পড়ে যায় যদি তুমি চিন্তা করো যে আমি এর মধ্যে থেকে 25টা এমসিকিউ পাবো, তাহলে তো হবে না, এটা তো খুবই ইনভ্যালিড, তাই না? আচ্ছা, বাংলাদেশের সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটি? সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে চুনা পাথর, ঠিক আছে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি? রপ্তানি আয়ের প্রধান খাত হচ্ছে কি তৈরি পোশাক। রপ্তানি আয়ের প্রধান খাত হচ্ছে কোনটা? তৈরি পোশাক। রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি? তৈরি পোশাক। আচ্ছা দেখো, শিল্প স্থাপনে প্রাকৃতিক নিয়ামক কোনটি? আচ্ছা শিল্প স্থাপনে কিছু কিছু নিয়ামক আছে, প্রাকৃতিক আর হচ্ছে কি সামাজিক বা মানুষ যে নিয়ামকগুলো নিয়ন্ত্রণ করে। আচ্ছা মূলধন না, শ্রমিক না, জলবায়ু না, তার মানে প্রাকৃতিক নিয়ামক কোনটি? প্রাকৃতিক নিয়ামক হচ্ছে জলবায়ু। আর বাকি তিনটাই দেখো মূলধন, শ্রমিক, পরিবহন, তিনটাই মানুষ নিয়ন্ত্রণ করে। সুতরাং অ্যান্সার হবে কোনটা? জলবায়ু, ঠিক আছে। ভাইয়া হলুদ রংটা ব্যবহার করেন, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। সকল বোর্ডে এক কোশ্চেন পরীক্ষা হয়েছে, সকল বোর্ড। আচ্ছা, বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা কোনটি? বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা হচ্ছে 80 ডিগ্রি পূর্ব, ঠিক আছে। দেখো
বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হচ্ছে 7টি। প্রশাসনিক বিভাগ মানে হচ্ছে বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে? 7টি বিভাগ রয়েছে, তার মানে প্রশাসনিক বিভাগ কয়টি? 7টি। ঠিক আছে। যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে? যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে কত সালে? 1776 সালে। আচ্ছা, এই যে যারা যারা আসো বিভিন্ন কমেন্ট করতেছো, 2-4টা হাহারি অ্যাক্ট পাওয়ার জন্য নিজেকে একটা জোকার বানাইতেছো, নিজেকে একটা ভার বলে প্রমাণিত করতেছো, তারা যে আসলে কি করতেছো, কোন বোকার স্বর্গে আসো, একটু বড় হও, একটু ম্যাচুরিটি আসুক, তখন বুঝবা। ঠিক আছে, এগুলো কইরো না ভাই, এগুলো কইরো না। এগুলো দিয়ে ওই 2-4টা হাহারি অ্যাক্টে তোমার কিচ্ছু যায় আসবে না। যখন তুমি বাইরে পড়াশোনার জন্য যাবা, দেখবা কিছু হচ্ছে না, আমি কোথাও চান্স পাই নাই, হ্যাঁ, দেখবা আমার বন্ধুরা সবাই ভালো ভালো জায়গায় চান্স পাইতেছে, হ্যাঁ, মেসেজ দিলেই বলবে আরে মামা আজকে ক্যাম্পাসে সারা রাতে এই করছি। তখন তুমি ওই 4-5টা হাহারি অ্যাক্ট দেখবা আর কি করবা, মনটা সান্ত্বনা দিবা। ঠিক আছে, এইগুলো না করে একটু পড়াশোনা করো। ঠিক আছে, ভাড়ামো বাদ দাও, তাহলে ভালো এক জায়গায় যাও, ভালো লাগবে। নাইলে দুনিয়া কিন্তু, জীবন কিন্তু বহুত কঠিন ভাই। সামনে যে দিনগুলো আসতেছে, হ্যাঁ, এই দিনগুলো একজন তোমরা জানো না কি দিন আসতেছে। ঠিক আছে, মানুষ প্রকৃতির অন্তঃসম্পর্ক নিয়ে প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ মতবাদ থেকে এইটা হচ্ছে একটা ধরো ইররিলেভেন্ট কোশ্চেন। তো এটা নিয়ে বিভিন্ন প্রকার বিভিন্ন মতবাদ থাকে, তো এটা আসার মতো কোনো চান্স নাই, তো এটা হচ্ছে বাদ। এটা উঠে গেছে, টাইপার ভাই ভুল করে উঠাই দিছে। জনভিত্তিক ট্রানজিশন তত্ত্বে বাংলাদেশের প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থানের কারণ। তার মানে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে সম্প্রসারণের প্রধান যে কারণ, সেটা হচ্ছে প্রথম স্তরে মৃত্যু হারটা অনেক বেশি থাকে। ঠিক আছে, মৃত্যু হারটা অনেক বেশি থাকে, বাট পরের ক্ষেত্রে হয় কি, চিকিৎসা ব্যবস্থার একটু উন্নত হয়, তখন কি মৃত্যু হারটা কমে। তো চিকিৎসা ব্যবস্থা যখন উন্নত হয়, তখন কোন একটা দেশ জনভিত্তিক ট্রানজিশন মডেলের দ্বিতীয় ধাপে প্রবেশ করে। সুতরাং সেটাকে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন। ঠিক আছে। আচ্ছা, কোনো এলাকায় জনসংখ্যার পরিবর্তন নিম্নের কোন বিষয়ের উপর নির্ভর করে? আচ্ছা, জনসংখ্যার পরিবর্তন নির্ভর করে কোনটির উপর নির্ভর করে? জনসংখ্যা, মৃত্যু হার, অভিগমন। আচ্ছা, জনভিত্তিক ট্রানজিশন মডেলের চিত্র কি আঁকতে হবে? হ্যাঁ, জনভিত্তিক ট্রানজিশন মডেলের চিত্র আঁকতে হবে। জনভিত্তিক ট্রানজিশন মডেলের চিত্র আঁকা লাগবে। আচ্ছা দাঁড়াও, আরেকটা জিনিস কি, বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কইতে, এটা মিস্টেক হয়েছে, এটা কারেকশন করে নাও। এটা হচ্ছে কবে, কত হবে? 8টি। ঠিক আছে, তো কি হয়েছে, এটা কি জন্মহার, মৃত্যুহার, অভিগমন, এটা কি 3টাই সঠিক। ঠিক আছে, এরপরে কি আছে, জনভিত্তিক ট্রানজিশন মডেল কত সালে উপস্থাপিত হয়? 1929 সালে। জনভিত্তিক ট্রানজিশন মডেল কত সালে তৈরি হয়? 1929 সালে। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির উপর বিরূপ প্রভাব পড়ে না? দেখো, জনসংখ্যা বৃদ্ধির জন্য বিরূপ প্রভাব পড়ে হচ্ছে জনস্বাস্থ্যের উপর। কেননা জনসংখ্যা যদি বেশি হয়, মানুষের স্বাস্থ্য খারাপ হইতে থাকে, সুতরাং জনস্বাস্থ্যের উপর একটা বিরূপ প্রভাব পড়ে। বাসস্থানের উপরও বিরূপ প্রভাব পড়ে। ঠিক আছে, ধরো বাংলাদেশে যে সকল বস্তি টস্তি আছে, হ্যাঁ, এখানে মানুষ জনসংখ্যা বেশির জন্য কত কম জায়গায় মানুষ থাকে, এটা দেখলে তুমি আসলে খারাপ লাগার মতোই। আচ্ছা, আবাদযোগ্য জমিতে কি হচ্ছে, বিল্ডিং উঠানো হইতেছে, শিল্প কারখানা হইতেছে। তোমরা তো এবার এইচএসসি 25, তো তোমরা মোটামুটি ভালোই বয়স টয়স হয়েছে, ভালোই বড় হয়েছে। তোমরা অনেকে দেখে থাকবা, গ্রাম অঞ্চলে যাদের বাড়ি বিশেষ করে, দেখতে যাচ্ছে ছোটকালে একটা মাঠে তুমি ক্রিকেট খেলতা বা ফুটবল খেলতা, কিছুদিন পর দেখছো ওই মাঠ কি, এখন তুমি এটা তাকাই দেখো তো, বেশিরভাগ স্থানেই, সব জায়গায় না, এটা তাকাই দেখো তো, ওইখানে কি আর তুমি ওই মাঠটা আছে, ওইখানে কি বসতবাড়ি হয়ে গেছে না? হয়েছে তো, বা বিভিন্ন শিল্প কারখানা হয়ে গেছে। তো যারা মোটামুটি ছোটবেলা থেকে ক্রিকেট ফুটবল এগুলো খেলাধুলা করে বড় হয়েছে, তাদের ক্ষেত্রে জিনিসটা একটু ব্যতিক্রম। তো ব্যাপারটা হচ্ছে পরে না হচ্ছে জনসংখ্যা রপ্তানিতে। ঠিক আছে, কেননা জনসংখ্যা বেশি হইলে কি,
এক দেশের জনসংখ্যা অন্য দেশে যাবে, অন্য দেশে যেয়ে বিভিন্ন কাজকাম বা কাজকর্ম করবে, ঠিক আছে। আচ্ছা, জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝায় কি, জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি, মানে একটা অঞ্চলে কতজন জনসংখ্যা কোথায় কোথায় বসবাস করতেছে, এটা হচ্ছে কি আমার জনসংখ্যার ঘনত্ব, ঠিক আছে। ট্রানজিশন মডেলের আলোকে মালদ্বীপ ও নিউজিল্যান্ড ভিন্ন ধাপে রয়েছে। দেশ দুটির বৈসাদৃশ্য রয়েছে কোথায়? জন্মহারে, মৃত্যুহারে, অভিগমনে, তিনটাতেই বৈসাদৃশ্য রয়েছে, ঠিক আছে। উদ্দীপকের ক স্থানে জনসংখ্যা বন্টনের ধরন, এই ক স্থানে, এটাকে ঢাকা, ঢাকায় জনসংখ্যা বন্টনের ধরন কি? অতি নিবিড়, মানে অত্যন্ত বেশি, সার্ভাইভই করা যায় না এত জনসংখ্যা, ঠিক আছে। আচ্ছা দেখো, উদ্দীপকের খ স্থানে জনসংখ্যা কম হওয়ার কারণ, এই যে খ স্থান চট্টগ্রাম অঞ্চল, এই স্থানে জনসংখ্যা কম হওয়ার কারণ কি? দেখো, অধিক বৃষ্টিপাত, কম শিল্প প্রতিষ্ঠান, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। এই পাহাড়ি অঞ্চলে কি হয়? অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, সঠিক। অধিক বৃষ্টিপাত, কম শিল্প প্রতিষ্ঠান, এইগুলো কারণেই কিন্তু জনসংখ্যা মোটামুটি কম হয়, ঠিক আছে। শিল্প কারখানাগুলো কোথায় গড়ে ওঠে? শিল্প কারখানাগুলো মেইনলি নদীর ধারে গড়ে ওঠে, এটা হচ্ছে কি এক নাম্বার। আর দ্বিতীয় ক্ষেত্রে গড়ে ওঠে কোথায়? জেলা শহরে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। উদ্দীপকের এই অঞ্চলে প্রধান খনিজ সম্পদ কোনটি? এই অঞ্চল হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বলো, অ্যান্সার দাও দেখি। ট্রানজিশন এটা হচ্ছে জনসংখ্যার অধ্যায়। সব শেষে কিছু জাস্ট বিবিধ এমসিকিউ দেখাচ্ছি, আর বেশি নাই, আর 2-3টা আছে। দেখো, 91 বলছে ক, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? প্রাকৃতিক গ্যাস, বলো তো আবার। সবাই বলতেছে ক ক ক, বাট অ্যান্সার তো কয়লা। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা, ঠিক আছে। উদ্দীপকের এ ও বি অঞ্চলে প্রাপ্ত খনিজের মধ্যে পার্থক্য। আচ্ছা, এ তো আমরা জানলাম কয়লা, আর বি হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। তো বৈসাদৃশ্য কি? যানবাহনের জ্বালানি, সার শিল্পে ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। তার মানে ই কি? 1 এবং 2, যানবাহনের জ্বালানি এবং সার শিল্পে ব্যবহার, ঠিক আছে। এই হচ্ছে বৈসাদৃশ্য। 93, ধূসর বর্ণের এক ধরনের অধাতব খনিজ যা কয়লার একটি রূপভেদ। পেন্সিলের তৈরিতে, শীষ তৈরিতে উক্ত খনিজ ব্যবহার করা হয়। উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজ, তার মানে কয়লার একটি রূপভেদ, তার মানে জিনিসটা কি? গ্রাফাইট। পেন্সিল তৈরিতে ব্যবহার করা হয় কোনটি? পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহার করা হয় কোনটি? গ্রাফাইট। তো জিনিসগুলো কিন্তু দেখো যে একটা এমসিকিউ থেকে যদি আমরা একটু রিলেট করে পড়ি, তাহলে কিন্তু কি হয়, আমরা আরো 2-3টা এমসিকিউ কমন পাইতে পারি, ঠিক আছে। তার মানে পেন্সিলের শীষ তৈরিতে কোন খনিজটি ব্যবহার করা হয়, এটা যদি প্রশ্ন আসে, কি হবে আমার অ্যান্সার? সেটা হবে কি? গ্রাফাইট। আচ্ছা, গ্রাফাইট তৈরিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? গ্রাফাইট তৈরিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? চীন, ঠিক আছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশে অবহেলিত নারী গোষ্ঠীর কাজে লাগিয়ে করিম সাহেব নতুন প্রকার শিল্প স্থাপনের পরিকল্পনা করেন। করিম সাহেবকে অনুসরণ করে পরবর্তীতে অনেকে এই শিল্পে এগিয়ে আসেন, যার ফলশ্রুতিতে দেশের একটা অন্যতম প্রধান শিল্প, এই যে প্রধান শিল্প যখন বলে দিছে, তখন এটা আমাদের বুঝতে হবে কি? পোশাক শিল্প। পণ্যের প্রধান ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, এটা একটু কাহিনী আছে। উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পে অনুকূল নিয়ামক কোনটি? অনুকূল নিয়ামক হচ্ছে কি? কাঁচামাল, নারী শ্রমিক, আন্তর্জাতিক, 3টাই সঠিক হবে, ঠিক আছে। আর এইবার এইখানে যে প্রশ্ন আছে, করিম সাহেব কি শিল্পজাত দ্রব্য রপ্তানি করেন, এই প্রশ্নের অপশন হচ্ছে কি এখানে। তার মানে কি? তৈরি পোশাক। এর একটু উল্টে পাল্টে গেছে। তার মানে করিম সাহেব যে শিল্প নিয়ামক নিয়ে কথা বলছেন বা কোন শিল্প নিয়ে কথা বলছেন, সেটা হচ্ছে কি আমার পোশাক শিল্প, ঠিক আছে।
দেখো, তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভূগোল দ্বিতীয় পত্র সম্পর্কিত সকল আলোচনা। আমি আশা করতেছি তোমরা যারা ক্লাসে ছিলা, ঠিক আছে, নট অনলি ওই আমি যে 95টা এমসিকিউ দেখাইলাম, তোমরা যদি মনে করে থাকো ভাইয়া 95টা এমসিকিউ দেখাইছে, ভাইয়া হচ্ছে প্রশ্ন করে, ভাইয়া ওই প্রশ্ন করে ওইখান থেকে ভাইয়া 95টা এমসিকিউ দেখাইছে, ওই 25টা চলে আসবে, কিন্তু ব্যাপারটা তেমন না। আমি তো আর প্রশ্ন করি নাই যে আমি একদম শিওর বলে দেবে এটা এটা আসবে। বাট কোন জিনিসটা শিওর বলা যায়, আমি তোমাদের যে গাইডলাইনগুলো দিলাম যে ভাইয়া এইখান থেকে এই এই জিনিসগুলো পড়ো, সবগুলো লিখে লিখে দিছি, পিডিএফ তোমরা পেয়ে যাবা। তো এই জিনিসগুলো যদি তোমরা ঠিকমতো পড়ে যাও, কালকে একটা দিন সময় আছে, বেশি সময় লাগবে না এক একটা চ্যাপ্টার ধরে ধরে এক একটা টপিক ধরে ধরে পড়তে, তাহলে তোমরা সিকিউ এমসিকিউ সব একদম সুন্দর মতো কমন পাবা, ঠিক আছে। এর বাইরে থেকে আশা করা যায় কোনো প্রশ্ন হবে না। তো তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল, সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করি। তো সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।